আচ্ছা, তো আজকে আমরা যে টপিকটা বেসিক্যালি দেখব সেটা হচ্ছে তোমার এই পদার্থের গাঠনিক ধর্মেরই যেটা প্রবাহী পার্ট, সে প্রবাহী পার্টের থার্ড টপিক। মূলত আমরা তো আগে থার্ড না, মানে থার্ড মেজর টপিক, এর আগেও দুইটা টপিক করে আসছি, দু তিনটা টপিক। তো এখানে আমরা যে টপিকটা নিয়ে আজকে পড়বো সেটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্মের পৃষ্ঠটানটা। অ্যান্ড পৃষ্ঠটান কি, এটা তো একটা লাইক কীভাবে বুঝবো সেটার জন্য এই যে একটা ফটো দেখতে পাচ্ছি, একটা মশার ফটো। বা তুমি মশাটা বাদ দাও, মনে করো একটা বালতি, তোমার কাছে একটা বালতি আছে, লেটসে এটা একটা বালতি। তো এখন ধরো বালতির ভেতরে পানি আছে। এখন বালতির ভেতরে যখন তুমি পানি রেখেছো, তুমি তার উপর একটা জাস্ট সুই তো না, তুমি ধরো একটা দড়ি, জাস্ট একটা সিম্পল ছোট দড়ি, যে দড়িতে মনে করো সেলাই করে, এরকম একটা দড়ি। তো এরকম দড়ি তুমি এর ভিতর রেখে দিলা। এখন দড়িটা কি হয়, দড়িটা কিন্তু ডুবে না, বিকজ দড়ি তো অনেক হালকা হয়। তো এখন যেহেতু দড়ি ডুবছে না, তুমি এটাতে যেটা দেখতে পাবা যে এই যে মশার হাতগুলা দেখতে পাচ্ছ না, যেমন এই যে পানির সাথে একটু টান টান হয়ে আছে, এই দড়িগুলাও কিন্তু পানির সাথে ওরকম টান টান আমরা দেখতে পাই। ঠিক আছে, তো এটা রিয়েল লাইফে এরকম ঘটনাটা ঘটে। বা এই মশার এক্সাম্পল দেখে বোঝা যাচ্ছে যে মশা যেহেতু হালকা, তার কারণে ও এতটা ভারী না যে পানির ভিতর সে ডুবে যাবে। যখন সে পানির উপরে বসছে, পানি তাকে ইনাফ ফোর্স দিয়ে আটকায় রাখতে পারবে। এই যে টান পড়ছে, এই টানটাকে আমরা পৃষ্ঠ টান বলি। ঠিক আছে, কারণ পৃষ্ঠ টান জিনিসটা তো আমরা হয়তো ভিজুয়ালাইজ করলাম, বা সেটা ম্যাথ করব কিভাবে, তাই না? সেটার ম্যাথ করার জন্য আমাদের আগে দেখতে হবে যে পৃষ্ঠ টানের জিনিসটা কেন হচ্ছে। দেখো এখানে আচ্ছা, তো এখন আমরা পৃষ্ঠটানে যদি কনসেপ্টটাতে আসা ট্রাই করি, পৃষ্ঠটানের কনসেপ্ট আমাকে কি বলে, এখানে যদি দেখি যে পৃষ্ঠটান কি, তরল পদার্থের সেই অন্যান্য ধর্ম। তার মানে এটা কোথায় হচ্ছে, এটা তরল পদার্থ হচ্ছে, এটা কঠিন বা বায়বীয় পদার্থ হয় না, তাহলে এটা একটা তরল পদার্থের ধর্ম। এবং সেই তরল পদার্থের এমন একটা ধর্ম যেটা মনে করো যে এই টান টান, এতে দেখো টান টান স্থিতিস্থাপক পর্দার মতো আচরণ করে, যেটা আমি উদাহরণ দিলাম তখন, যে যখন তোমার একটা দড়ি, মানে জাস্ট একটা সুতা, ঠিক আছে, একটা সুতা যখন একটা বালতির পানির মধ্যে রাখছো, তখন সে যেরকমভাবে থাকবে, এই ঠিক মশার এই পাগুলো যেরকমভাবে আছে, ঠিক আছে, সেইটাই হচ্ছে তোমার টান টান যে অবস্থা, সেটাই হচ্ছে তোমার এই পৃষ্ঠটান। তো এখন পৃষ্ঠটানের জন্য আমার তো অবভিয়াসলি একটা হিসাব লাগবে। হিসাব বা এটার কেমনে সূত্র বের করবো, রাইট? এটা তো একটা সূত্র বের করতে হবে। তো একটা মনে করো এটা হচ্ছে একটা পানির বালতি বা একটা পানির বক্স, যেখানে পানি আছে আমার। তো এখানে তুমি সুই থাকে না, একটা সুই যেটা, তো একটা সুই মনে করো তুমি এখানে রাখলা, একটা নিডেল রাখলা। তো সেই সুইটা কীরকমভাবে থাকবে, সুইয়ের পিছন দিকটা তো হালকা মোটা হবে, দেন এইরকমভাবে ধরে নাও এই সুইটা আছে, রাইট? এটা যে ধরে নাও সুই। তো আমরা দেখি যে সুই যেহেতু অনেক হালকা হয়, বালতির পানির ওপর যখন রাখে সে মানে অনেক সময় ডুবে না, সে উপরে তখন ভাসতে থাকে। বাট সে ভাসে কি জাস্ট উপরে, মানে একেবারে লেয়ার বরাবর থাকে না, দেখা যায় পানিটা, থামো একটু, ঠিক আছে। তো এখন সে সুইটা আসলে কিভাবে থাকে, আমরা দেখতে পাবো পানির ভিতর হালকা চাপের মতো একটু নিচ দিকে থাকে, ঠিক আছে। ওই যে শুরুতে যে ছবিটা দিছি, মানে মশার পা, এইরকমভাবে ওই সুইটা চাপ, মনে হবে যে একটু চাপ খেয়ে পানির নিচে আছে, বাট পানির নিচে ডুবছে না, এরকম একটা কেস হয়। তো এই কেস যেটা সুইয়ের কেস, এখানে আমাদের এই ধরো যে ওই টপিকটা আসছে, তখন এখান থেকে আমরা যে সূত্রটা ইউজ করব, টান, পৃষ্ঠ টান, মানে টানকে কী দিয়ে প্রকাশ করি আমরা, টানকে তো অবভিয়াসলি টি দিয়ে প্রকাশ করি। সেই টানটার মান হয় সিম্পলি যে ফোর্সটা সে ফিল করছে ভাগ তার পরিধির দৈর্ঘ্য। তাহলে টানটা কত, যে ফোর্স ফিল করছে, এই ফোর্স কোথায় পাবো, এখন এটা প্রশ্ন না, এই ফোর্সের মান কোথায় পাবো? ফোর্সের মান আমরা গত ক্লাসে দেখে এসেছি, এই যে স্টোকসের সূত্র দেখছিলাম না, স্টোকসের সূত্র থেকে আমরা কি দেখছি, যে এফ ইকুয়াল টু 6 পাই ইটা আর বি। এই এফটা কোথায়,
যখন কোনো একটা ধরালা গোলাকার বস্তু বা যে কোনো জিনিস, না এটা মূলত গোলাকার বস্তুর ওপরেই কাজ করে, ঠিক আছে। তো যখন একটা গোলাকার বস্তু কোনো একটা জায়গায় থাকে, সেটা যদি একটা তরল পদার্থ হয়, তাহলে সেই যে ফোর্স ছিল সেটা একটা এফ। তো তার মানে এফ বের করা কোনো ব্যাপার না, এফটা আমরা ইউজুয়ালি বের করতে পারি অথবা সরাসরি দিয়ে দেবো, ওটা নিয়ে কোনো আমার প্যারা নাই। সেটাকে আমরা ভাগ করছি এল দিয়ে, কিন্তু এখন এল জিনিসটা আমাদের ভালো করে বোঝা লাগবে। এল জিনিসটা কি? এল হচ্ছে, এখানে তোমার দেখো যে কল্পিত রেখার দৈর্ঘ্য লেখা আছে। স্পেসিফিকলি যদি বলি, কল্পিত রেখা বলতে আসলে কি বোঝায় জানো? এই যে আমি পাটা দিয়ে যদি দেখাই, এই পাটা দেখছো, এটা একটা পা। এখন আমি একটা গোল একটা দাগ টানলাম, ঠিক আছে। অথবা এই পাটা দেখো, এই পাটার এই দাগটা আমি মিশাই দিই, এই যে এখন যে দাগটা টানলাম, এটা এই দাগটা কি আমি বলতে পারবো না মূলত তার পায়ের পরিধি বরাবর আমি একটা দাগ টেনে নিয়েছি? পরিধি মানে কি? জাস্ট আউটার বর্ডার লাইন, তাই না? তো এই যে পরিধি বরাবর যে দাগটা টেনেছি, অথবা এখানে কি বলে এই যে দাগটা, এটা একটা কাল্পনিক দাগ না? অবভিয়াসলি কাল্পনিক দাগ ওয়ার্ডটা ইউজ করা যদি তোমার কাছে কোনো কনফিউজিং জিনিস হয়, তাহলে কাল্পনিক দাগ ওয়ার্ডটা ইউজ করার প্রয়োজনই নাই। তুমি কি ইউজ করবা? এল মানে হলো পরিধির দৈর্ঘ্য। তাহলে এল কি আমার? এল হচ্ছে সিম্পলি পরিধির দৈর্ঘ্য, পরিধির দৈর্ঘ্য। তাহলে যদি একটা সূচ হয় এরকম, জাস্ট যদি সূচ হয়, যেটা দিয়ে মনে করে সেলাই করি, তাহলে সূচের পরিধির দৈর্ঘ্য কত? তার নিজের দৈর্ঘ্যের দ্বিগুণ না? দেখো তো কীভাবে। এই দিক থেকে যাতায়াত করলে তার একটা দৈর্ঘ্য পাবো, এবং এই দিকটা যেহেতু অনেক চিকন, তাই ইজিলি আমরা এখান থেকে আবার রিটার্ন করবো, তখন আর একটা দৈর্ঘ্য পাবো। এবং সূচ যেহেতু যদি একটা আয়তক্ষেত্র হয়, আমি বলি যদি তোমার এরকম আয়তক্ষেত্র হয়, তাহলে এর পরিসীমা কি? একটা বাহু যোগ আর একটা বাহু ইন্টু 2, তাই না? তাহলে তো আমরা টোটাল পাই। বাট একটা সূচে দেখা যায় এর প্রস্থটা অনেক নগণ্য। অ্যাজ এ রেজাল্ট আমরা এই প্রস্থ নিয়ে প্যারা না নিয়ে জাস্ট এইটা বলি যে তার যেটা দৈর্ঘ্য, তার যেটা লেন্থ, সেই লেন্থকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে কি পাবো? একবার মানে তার লেন্থ হচ্ছে এই যে দাগটা দিলাম, আর যখন আমি 2 দিয়ে গুণ করলাম, তখন কি মূলত আমি এখান থেকে আবার রিটার্ন করলাম না? আবার রিটার্ন করলাম, ছবিটা ভালোভাবে দেখো, আমি আবার দেখাই, ঠিক আছে। যখন আমি একবার দাগ টানলাম, এটা তার একবার লেন্থ, আর এটাকে যখন আমি 2 দিয়ে গুণ করলাম, তখন কি করলাম? সিম্পলি আমি এর এই দিক পার্টটাও বের করলাম, এবং এই যে ছোট পার্টটা, মানে এই যে সূচের এই কর্নারটা, এই দুইটা কর্নার অনেক ছোট হওয়ার কারণে আমরা প্রস্থ নিয়ে প্যারা নেই না, খুবই ইজি। তার মানে যদি একটা বৃত্ত হয়, বৃত্ত হলে কত হবে? বৃত্ত হলে আমি কি বলতে পারবো না? তার পরিধি সূত্র 2πr, এটা একটা বৃত্তের পরিধি সূত্র না? তার মানে বৃত্তের পরিধি সূত্র এটা হবে। কিন্তু এখানেও বিষয় আছে। কি বিষয়? বৃত্তটা আসলে কেমন সেটা তো ডিপেন্ড করবে। মানে হচ্ছে যদি তোমার এখন মনে করো বৃত্ত কয় রকম হতে পারে, মানে একটা রিয়েল লাইফ কেসে একটা প্লেট, একটা খাবার থালা হতে পারে, একটা টায়ার হতে পারে না? এটা একটা টায়ার যেটা মিডিলটা ফাঁকা, তার মানে এটার এইটুক কেবল মনে করো যে আছে। আবার যখন প্লেট তো পুরাটাই মনে করো যে পুরু। আবার এই প্লেট বা টায়ার বাদে আরেকটা হতে পারে কি? সেটা একটা ধরো মানুষের আংটি। একটা মানুষের আংটি কি হয়? খুবই সিম্পলি যদি আঁকাই, তাহলে মানুষের আংটি তো মূলত জাস্ট দুইটা দিন শেষে মানুষের আংটিও কিন্তু একটা টায়ারের মতোই কাজ করবে। কারণ কি, মানুষ একটা আংটি কেমন হয়? আংটি কি কেবল এরকম একটা সার্কেল হয়, নাকি আংটি মূলত দুইটা এরকম ছোট্ট খুব কাছে থাকা সার্কেল হয় না? একটা আংটি যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি, একটা আংটি তো জাস্ট একটা সার্কেল না, একটা আংটি কীরকম মানে আঙ্গুলে পড়া, সেটা হচ্ছে একটু মোটা পুরুত্ব থাকে না? এই পুরুত্বটা এরকম হয় না? এটা হচ্ছে একটা হাতে পরার আংটি। তাহলে আমি এগুলো কেন বলছি যে আমার আংটি বা টায়ার বা প্লেট এগুলোর পরিচয়ের কি প্রয়োজন, রাইট?
সেটাই আমার বোঝার জন্য যেটা দেখতে হবে সেটা হচ্ছে আসলে আমি কি বলেছি। কাল্পনিক রেখা মানে যতটা পরিধি পানিতে টাচ করে আছে, যতটা পরিধি পানিতে টাচ করে আছে। আচ্ছা, যখন তুমি এই প্লেট নিয়ে প্রথম প্লেট নিয়ে যখন হিসাব করবে, আমি তখন কি বলতে পারবো প্রথম প্লেটের ক্ষেত্রে তোমার তোমার প্রথম প্লেটের ক্ষেত্রে কেবল এই পার্টটুক পানিকে টাচ করে আছে, এটা বলতে পারবো। এখন যখন সেটা টায়ার হবে, টায়ারে কিন্তু আলাদা হবে। টায়ারে দেখো, টায়ারে কিন্তু এই পার্টটাও এভাবে টাচ করে আছে পানির সাথে। অলসো মিডিলের পার্টটা যেহেতু ফাঁকা, তার কারণে মিডিলের পার্টটাও এইভাবে টাচ করে থাকবে। আবার একটা আংটি ভাবো, একটা আংটি যখন তুমি পানির উপর ছাড়বা, তখন সে পানির কোন কোন জায়গায় টাচ করবে? অবভিয়াসলি তার বাইরের যে স্তর আছে সেই স্তরটা পানিকে স্পর্শ করবে না? করবে না, অবশ্যই করবে। বাট অ্যাট দ্য সেম টাইম যেহেতু মিডিলের পার্টটা ফাঁকা, তার মানে মিডিলের পার্টেও তো পানি থাকবে। তার মানে কি সে তার এই যে ভেতরের পরিধি, সেই পরিধিটাও কি পানিকে স্পর্শ করবে না? করবে না, অবশ্যই করবে। এখন এটার ভিত্তিতে আমরা যেটা বলতে পারবো যে যখন তুমি বৃত্ত নিয়ে হিসাব করছো তখন কেস দুই রকম হতে পারে। যখন তুমি কেবল একটা থালা বা একটা চাকতি যখন হিসাব করবা, তার মানে কি তার ভেতরের পুরো পার্টটাই এরকম ঘন, ভেতরে কোনো ফাঁকা জায়গা নেই, তার মানে ভেতর থেকে পানির স্পর্শ করার কোনো প্রশ্নই আসে না। এই ক্ষেত্রে তোমাকে যে হিসাবটা করা লাগবে সেটা হচ্ছে তোমার কেবল 2πr, এটা হচ্ছে তার পরিধি, যেটাকে আমরা এল। এলটা কোথায়? এল মানে কি? এল মানে হচ্ছে এই সূত্রের এল। এখন এইটা যখন হবে এটা কিন্তু আলাদা, এখানে কিন্তু এটা একটা আছে আর এইটা একটা আছে, রাইট? দুইটা। এইটা ধরে নাও কেন্দ্র থেকে এই জায়গাটার দূরত্ব r1 এবং এই জায়গাটার দূরত্ব ধরো r2। তাহলে কি আমি বলতে পারবো যে এই কেসটাতে মূলত লেন্থ ইকুয়াল টু একটা হচ্ছে 2πr1 বাইরের স্তরের জন্য এবং 2πr2 ভেতরের স্তরের জন্য? এটা বলতে পারবো না। তাহলে এই টোটাল পার্টটা কি আমার পানির সাথে টাচ করা পার্ট হচ্ছে। এবার একটা আংটি যাও, আংটিতে আবার আমরা একটা কথা লিখবো যে কথাটা দেখে অবাক হওয়ার কিছু নয়। কেন? কারণ এটা তো কেন্দ্র, কেন্দ্র থেকে এটা হচ্ছে ধরে নাও r1, আগে যেটা লিখলাম তো আগের মতোই। বাট এইখানে এই আংটির এই জায়গাটা তো আমি r1 লিখলাম। কেন? এটা তো আবার প্রশ্ন হচ্ছে যে ভাই এইটা তো r2 লিখেছিলেন, এখন কেন r1 লিখছেন? কারণ একটা আংটি দিন শেষে কি? একটা আংটি হচ্ছে জাস্ট দুইটা সার্কেল যাদের মাঝে অবভিয়াসলি কিছু না কিছু আছে, বাট সেটা খুবই অল্প, রাইট? একটা আংটির পুরুত্ব কতটুকু হয়? খুবই অল্প হয় না পুরুত্ব? বাট একটা টায়ারের পুরুত্ব কত হয়? একটা টায়ার তো লাইক অনেক জাইগ্যান্টিক, এইরকম একটা ধরে লো একটা সাইকেলের টায়ার এতখানি, মোটর সাইকেলে এতখানি, বাস তো আরও লার্জ। কিন্তু একটা আংটির পুরুত্ব কত হয়? আংটির দেখো মেজরিটি ফাঁকা জায়গা, জাস্ট অল্প একটু পুরুত্ব থাকে। অ্যাজ এ রেজাল্ট আমরা অলমোস্ট ধরে নিই বাইরের পার্টেরও যা রেডিয়াস হয় কেন্দ্র থেকে, ভেতরের পার্টও অলমোস্ট সেম হয়। এই জন্য অ্যাজ এ রেজাল্ট আমরা এইখানে যেটা এল লিখি সেটা মূলত 2πr1 প্লাস 2πr1 মানে হচ্ছে 4πr1 লেখো কি না লেখো এটা ব্যাপার না, কারণ কি এখানে 1 2 বলতে কোনো পরিচয় নাই, যাহাই 1 তাহাই 2 অবভিয়াসলি। তো যাহাই এখানে 1 এখানে 1। তো এই পার্টটা কি তোমরা বুঝতে পেরেছো কিনা আগে এটা বলো। আচ্ছা, তো আমরা যদি তাও আর একবার দেখি, এটা প্রথম কথা আমি এটা কি উদাহরণ দিয়েছিলাম, উদাহরণের নামগুলো সবসময় চোখের সামনে ইমাজিন করবা। এটার আমরা নাম দিয়েছিলাম হচ্ছে একটা চাকতি, অথবা আমরা বলতে পারবো প্লেট, খাবারের প্লেট, অথবা সেটা আরেকটা নাম আছে ডিস্ক। ঠিক আছে? আমরা একটা প্লেট কিভাবে দেখতে পাই দু চোখ দিয়ে? একটা প্লেট যখন দেখি তখন মূলত কি হয়, ভেতরের পার্টটা পুরো ভর্তি থাকে না,
প্লেটের ভেতরে পাটে কি কোনো ফাঁকা জায়গা থাকে না, তার মানে হচ্ছে এর ভেতরে যখন তুমি একটা পানির বালতিতে রাখবা, তোমার পানি কেবল তার বাইরের পার্টটা, এই যে সবুজ দাগটা, তার বাইরের পার্টটাকে টাচ করবে। তার ভেতরের পার্ট তো পুরাই পুরু হয়ে আছে। তার মানে তার ভেতরের কোনো পার্টটাকে তো পানি লাইক তল থেকে টাচ করছে, বাট ফাঁকা জায়গাতে তো কোনো টাচ করতে পারবে না। এখন এটা তো ইজি কেস চলে গেলো, তার কারণে আর পরিধি যেটা, সেটা বাইরের পরিধি 2L = 2πr, যে কোনো একটা বৃত্তের পরিধি হলো এটা। বাট যখন আমরা একটা টায়ারকে নিয়ে আসলাম, তখন কি কেস হলো? তখন কিন্তু কেসটা চেঞ্জ হয়ে গেছে। কেন কেস চেঞ্জ হয়েছে? কারণ একটা টায়ার কেমন, আমার টায়ার নয়, তবে এখানে একটা টিস্যু আছে, আমি এটা দিয়ে ভালোভাবে এক্সপ্লেন করা যাবে। এই যে টিস্যুটা, ধরে এই টিস্যুটা একটা টায়ার, এই যে দেখতে পাচ্ছ, এটাকে একটা টায়ার, ধরো একটা গাড়ির টায়ার। যখন তুমি এই জিনিসটাকে পানিতে ডুবাবা, তখন কি হবে? পানি আর কোন কোন জায়গাকে স্পর্শ করবে ভালোভাবে লক্ষ্য করো। এই জায়গাটা, এই যে বাইরের স্তর, এই বাইরের স্তরকে স্পর্শ করবে অবশ্যই। প্লাস পানিকে ভেতরের, এই টিস্যুর ভেতরে যে এই যে সার্কেলটা আছে না আরেকটা, এই সার্কেলটাকেও কি পানি স্পর্শ করবে না? অবশ্যই পানি স্পর্শ করবে। অর্থাৎ এক্ষেত্রে দুইটা ডিফারেন্ট সার্কেলকে আমার পানি স্পর্শ করছে। তাহলে দুইটা সার্কেল, এখন এটা যদি দুইটা সার্কেল হয়, তাহলে এটা যদি কেন্দ্র হয়, এই পার্টটা যদি কেন্দ্র হয়, তাহলে কেন্দ্র থেকে এটা একটা ব্যাসার্ধ, এই ছবিতে দেখে আমরা এই যে R1 যেটা দিয়ে প্রকাশ করেছি, সেটা ধরো কেন্দ্র থেকে এই এজ পর্যন্ত, এই প্রান্ত পর্যন্ত ব্যাসার্ধ। এখন সেটা না হয় এরকমও তো হতে পারতো, তাই না, যে এটা কেন্দ্র থেকে, মানে সেটা না অবশ্যই, সেটা তো অবশ্যই হবে। এবার 2 নাম্বার যেটা দেখি, 2 নাম্বারটা কি, কেন্দ্র থেকে কেবল এই যে এই পার্টটুক, ঠিক আছে, এই কেন্দ্র থেকে শুরু করে এই পার্টটুক, এই অল্প জায়গাটার একটা ব্যাসার্ধ আছে না ভেতরের পার্টটার, এই ভেতরের পার্টটা তো পানি স্পর্শ করবে। পানি স্পর্শ করার সাথে ইমাজিন করো, ঠিক আছে, বুঝে লাভ নেই, তুমি আনটিল ইমাজিন করতে পারছো পানি কীভাবে স্পর্শ করে। পানিতে যখন এই জিনিসটা ডুবাই দিবা, তখন এটা কি করবে, পানিতে আর পুরাকে ভিজাবে। আমি তো পুরা ভিজানো হলে কখনো প্রশ্ন করিনি, পানি একে পুরাই ভিজাবে, বাট পানি এর বাইরের যে স্তর আছে সেই স্তরটাকে টাচ করবে। কারণ কি, আমরা যে টেনশন পড়ছি, আমরা যে পৃষ্ঠ টান পড়ছি, সেই পৃষ্ঠ টানে আমার কেবল, আমরা যদি একটু আগে ছবিগুলোতে যাই, তাহলে ওই মশার পার্টটা যদি দেখি, তাহলে মশা কেমনভাবে আছে দেখো, মশা কেবল বাইরের পার্টটাকে টাচ করেছে। মশার তো এই জায়গাটা তো মাংস আছে, ওই মাংসকে কি টাচ নিয়ে আমরা ম্যাথ করছি না, আমরা কেবল এই যে ওর পায়ের যে একটা পরিধি, এটা নিয়ে আমরা পড়ালেখা করছি। এইটাই হচ্ছে তোমার বোঝার বিষয়। তাহলে সেটার রেসপেক্টে আমরা অবভিয়াসলি একটা রেডিয়াস 1, একটা রেডিয়াস 2, মানে হচ্ছে মিডিল থেকে এত দূরে একটা, আর মিডিল থেকে কেবল এত দূরে একটা। তাহলে এই দুইটা রেডিয়াসের দুইটা পরিধির দুইটা সূত্র, একটা 2πr1, একটা 2πr2, এবং এদের যেটা টোটাল যোগফল, সেই যোগফলটাই আমার লেন্থ হিসেবে কাউন্ট হবে। এখন লেন্থ হিসেবে কাউন্ট হবে বললাম, ভালো কথা। তারপর তাহলে লেন্থ হিসেবে যে কাউন্ট হলো, এবার আমরা তাহলে থার্ড কেসে আসি। থার্ড কেস কি, থার্ড কেস হচ্ছে একটা তোমার ইনপুটিং, ঠিক আছে, সমস্যা নেই। এখন যেটা বিষয় হচ্ছে যে ওই কেসটা তো শেষ হয়ে গেল, এখন হচ্ছে আমরা আংটির কেসে এসছি। আংটি কি, আংটি হচ্ছে, আমরা যদি লক্ষ্য করি, একটা আংটি আর টায়ারের মাঝে পার্থক্যটা কি জানো? আংটি এবং টায়ারের মাঝে পার্থক্য হচ্ছে, টায়ারের বাইরের সার্কেলটা যদি এত বড় হয়, ভেতরের সার্কেলটা তার থেকে অনেক ছোট, রাইট? একটা টায়ার তুমি ইমাজিন করো, একটা টায়ার মানে কি, টায়ারের দুইটা সার্কেল মানে কি, টায়ার তো এরকম একটা মোটা জিনিস, তাই না, এরকম একটা মোটা জিনিস, তার মানে একটা বাইরের সার্কেল আছে, একটা ইনার সার্কেল আছে, ভেতরের একটা ফাঁকা পার্ট। তাহলে এই যে দুইটা সার্কেল আছে, এই দুইটা সার্কেলের তোমার ডিফারেন্ট রেডিয়াস থাকবে অবভিয়াসলি।
তো এই যে দুইটা ডিফারেন্ট রেডিয়াস, একটা অবশ্যই একটা তাহলে R1 দিয়ে প্রকাশ করেছি, একটা R2 দিয়ে প্রকাশ করেছি। বাট একটা আংটির ক্ষেত্রে লক্ষ্য করো তো, একটা আংটির যেটা পুরুত্ব সেটা খুবই অল্প। অ্যাজ এ রেজাল্ট তোমার বাইরের যেটা ডিস্টেন্স, মানে আংটিকে তুমি যদি এটা চোখের আঙ্গুলে যদি আংটি দেখো, এই কেন্দ্র থেকে আংটির বাইরের পার্টটা তুমি যেটুক দেখবা, ভেতরের পার্টটাও কিন্তু অলমোস্ট ইকুয়াল দেখবা। এখন আমি এটা দিয়ে কী বুঝাতে চাইলাম? এটাতে বুঝাতে চাইলাম যে আংটির পুরো পার্টটা অনেক ছোট। অ্যাজ এ রেজাল্ট বাইরের রেডিয়াস যদি 90 সেন্টিমিটার হয়, তাহলে ভেতরের রেডিয়াস মানে 88 সেন্টিমিটার, 87 সেন্টিমিটার হয়। মানে ওই যে পুরুত্বটা খুব কম। অ্যাজ এ রেজাল্ট আমরা একটা আংটির ক্ষেত্রে বা আংটির মতো অনুরূপ যেসব শেপ আছে, সেসব শেপের ক্ষেত্রে যেটা ধরি যে বাইরের রেডিয়াস আর ভেতরের রেডিয়াস ইকুয়াল, অ্যাজ এ রেজাল্ট বাইরেরটা 2πr, ভেতরেরটাও 2πr, দেন দুইটা রেডিয়াস সেম, তার কারণে টোটালে 4πr। এটা হচ্ছে আমার এখানে টোটাল কেস। তিনটা কেসের জন্য তিন রকমভাবে দেখলাম। তো এই পার্টটা এখন ক্লিয়ার হয়েছে কি না আগে বলো, তারপরে আমরা সামনের পার্টে আগাতে পারবো। তো এই তিনটার পাশাপাশি আরেকটা ছিল ফাইনালি, সেটা হচ্ছে যখন তুমি একটা লিটারালি বলকে ডুবাই দিবা, একটা টেনিস বল বলো কি একটা লোহার পুরু বল বলো, যাই বলো, যখন তুমি একটা বলকে ডুবাই দিচ্ছ, একটা বল দেখতে কেমন হয়? একটা বল কি দিন শেষে পুরাটাই পুরু হয়ে থাকে না এভাবে? এটা একটা বল ধরো, ঠিক আছে, এরকম এরকম ডট ডট প্রকাশ করে, এটা মানে কি একটা বল। তার মানে একটা বল, একটা টেনিস বল মানে কি মিডিলটা ফাঁপা, একটা হচ্ছে গল্ফ খেলার জন্য যে বল হয়, সে গল্ফ বলগুলো কি ভেতরটা পুরু। তাহলে এখন ভেতর পুরু হোক কি ফাঁপা হোক সেটা কোনো ম্যাটার করে না। কেন? কারণ পানি ভেতরে তো ঢুকতেই পারে না। ফাঁপা হলেও ভেতরের পানি, টেনিস বলের ভেতর পানি ঢুকবে না, আর গল্ফ বলটা পুরু হলেও তার ভিতর পানি ঢুকবে না। অর্থাৎ অ্যাজ এ রেজাল্ট সেক্ষেত্রে একমাত্র তার বাইরের আউটার শেলের পরিধি কি কেবল কাউন্ট হবে না? অবভিয়াসলি আউটার শেলের পরিধি। এখন আউটার শেলের পরিধি কত মনে আছে আমাদের? বৃত্তের না, গোলকের আউটার শেলের কি, গোলকের পরিধি সূত্র কি? আয়তন। আমার এখানে যেটা হচ্ছে 4πr², এটা হচ্ছে আমার একটা গোলকের ক্ষেত্রফল। সে গোলকটা নিরেট হোক কি সে গোলকটা ফাঁপা হোক, ডাজেন্ট ম্যাটার। এর যেটা পরিধি, এই পরিধি আমার এখানে এল হিসেবে কাউন্ট হবে। তো আমার এখানে আলটিমেটলি যেসব জিনিস বুঝালাম সেগুলো আবার যদি ভালোভাবে বুঝি, একটা যদি কাঠ হয়, আয়তাকার কাঠ, তাহলে আয়তাকার কাঠের কি, বা একটা বর্গাকার কাঠ, তাহলে কি তার ক্ষেত্রফল বের করা কঠিন? উত্তর হচ্ছে না। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যার যে কোনো একটা বাহু স্কোয়ার, মানে ক্ষেত্রফল কেন বলছি, পরিধি। বর্গক্ষেত্রের পরিধি কি? তার 4 বাহু হচ্ছে a প্লাস a প্লাস a প্লাস a, মানে টোটালে 4a। এটা হচ্ছে একটা বর্গক্ষেত্রের। আর যদি আয়তক্ষেত্র হয় তাহলে কি সিম্পলি তার 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তার মানে কি একটা দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু 2, তাহলে টোটালটা হিসাব হয়ে যাবে। এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। তাহলে যদি একটা কাঠ থাকে, যে কাঠটা আমার হচ্ছে তোমার আয়তক্ষেত্র, তার মানে সে কি হবে 2 ইন্টু সে কাঠের দৈর্ঘ্য প্লাস প্রস্থ, সেটা তার পরিধি। যদি একটা সূচ থাকে, সূচ মানে কি সুই, সেলাই করা সুই, ঠিক আছে, বা সুইয়ের মতো এমন কিছু যে জিনিসটার প্রস্থ খুব একটা গুরুত্বপূর্ণ না বা নগণ্য, সেসব জায়গাটাতে তার যে একটা লেন্থ থাকবে, সেই লেন্থকে 2 দিয়ে গুণ করা লাগবে। তার মানে 2l হবে তারই। কেন? কারণ এই দিকেও আছে, সে এই দিকেও আছে, তার মানে তার লেন্থ 2 দিকে আছে, তাই 2 দিকের যোগফল। যদি একটা আমার প্লেট, চাকতি, ডিস্ক এরকম কিছু হয়, তাহলে ডিজাইন কি করব আমরা? তাহলে তো সিম্পলি 2πr। যদি একটা টায়ার বা টায়ারের মতো কিছু একটা জিনিস, যে জিনিসটা একটা মানে একটা উল্লেখযোগ্য পরিমাণ পুরুত্ব আছে,
তখন একটা রেডিয়াস আর একটা রেডিয়াস, দুইটা রেডিয়াসে দুইটা ডিফারেন্ট পরিধির টোটাল যোগফলটা আমরা লেন্থ হিসেবে কাউন্ট করব। যখন একটা আংটি হবে, আংটি মানে কি, উল্লেখযোগ্য পুরুত্ব নাই, যাহাই বাইরের দিকের ব্যাসার্ধ তাহাই দিন শেষে ভেতর দিকের ব্যাসার্ধ, তখন আমরা এরকম করব। আর একটা যেমন পুরা টেনিস বলের মতো ফাঁপা বল, কি একটা গলফ বলের মতো একটা থ্রো করে যে বলগুলো লৌহ বল, সেটার মতো নিরেট বল নাও, যাই নাও, ডাজেন্ট ম্যাটার, ওটার কেবল বাইরের ক্ষেত্রফল অর্থাৎ 4πr², এটা হচ্ছে সূত্র আমার। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার টান বলের ম্যাথ, প্রচুর ইজি টান বলের ম্যাথ। তবে এই এলটা বের করতেই সামটাইমস আমাদের গড়মিলটা হয়ে যায়, যার কারণে এতক্ষণ ধরে জাস্ট এল কেমনে বের করতে হয় সেই জিনিসটাই বুঝালাম। ঠিক আছে, আশা করি এই পুরো পার্টটা তোমরা ক্লিয়ার হয়েছো। দেখি এই জায়গাটাকে একটু বড় করি। তাহলে আশা করি এই পার্টটা আমাদের এখন ক্লিয়ার। এখন আমরা তাহলে পরবর্তী পার্টটাতে যেতে পারবো। এখানে আমার মূলত যেগুলো লেখা আছে, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কথা, কারণ এটা এমসিকিউতে মাঝে মাঝে দেয় এবং এটা বের করা খুব একটা কঠিন না। পৃষ্ঠটান কি? পৃষ্ঠটান হচ্ছে F/L, সূত্র পারলে একক পারা যায়। তাহলে এফ এর হচ্ছে নিউটন, এল এর হচ্ছে মিটার। তার মানে আমরা অবশ্যই বলতে পারবো টানের এই পৃষ্ঠ টানের যে একক হবে সেটা নিউটন পার মিটার। ভালো কথা। এখন মাত্রা কি? বলের মাত্রা আমরা জানি mLT ইনভার্স এবং দৈর্ঘ্যের মাত্রা L। আমরা অনেক সময় এগুলো ভুলে যাই, ভুলাটা স্বাভাবিক, এগুলা সব কিছু মুখস্থ করতে হয় না। এক্সাম হলে যে এই টাইম মানে যে F/L পারবে, টাইম কেন বলছি, টেনশন মানে যে F/L পারবে, সে অবশ্যই তার একক বলতে পারবে এবং অবশ্যই তার মাত্রা বলতে পারবে। তাতে আমার 20 সেকেন্ড সময় লাগুক, ক্যালকুলেট করতে সমস্যা নেই, কিন্তু সব কিছু মুখস্থ না করে বরং টেকনিক্যালি আমাদের থিঙ্কিং করা লাগবে। যাই হোক, তো এখানে আমরা যদি দেখি যে এটা হচ্ছে তার মাত্রা, ঠিক আছে, এটা হচ্ছে ফাইনালি তার মাত্রা mt², ঠিক আছে, mt⁻², স্কোয়ার না, t⁻²। তো এটা হচ্ছে আমার টোটাল পৃষ্ঠটানের পার্ট। এখন পৃষ্ঠটান নিয়ে আমরা যদি একটু হিসাব করি যে পৃষ্ঠটান কিভাবে কাজ করে। ঠিক আছে, আমার যখন একটা বল এইভাবে লেয়ারে থাকবে, এইভাবে ভালোভাবে লক্ষ্য করো, এটা একটা পানি বালতি যার উপরের জায়গাটাতে বল আছে কেবল, তখন তার পৃষ্ঠটান কোন দিক থেকে থাকবে? উত্তর হচ্ছে কেবল এই যে তীর দেখছো না, এইরকমভাবে পৃষ্ঠটান থাকবে। কেন? তার উপরে কি কোনো পানি আছে? না, উপরে তো কেবল বাতাস। তাহলে উপরের কি আদৌ পৃষ্ঠটান দেওয়ার মতো কেউ আছে? না। কেন? কারণ আমরা জানলাম পৃষ্ঠটান একটা শুরুর পেজের স্লাইডে ছিল যে একটা তরলের বৈশিষ্ট্য। তার মানে যে পার্ট এর এই প্রথম বলের ক্ষেত্রে দেখো, প্রথম বলটার ক্ষেত্রে মানে এটা বি অণু যেটা, ঠিক আছে, মানে দ্বিতীয় অণু, এই অণুটার ক্ষেত্রে উপরে কোনো পানি বা কোনো পদার্থ নাই, কেবল নিচে আছে। অ্যাজ এ রেজাল্ট সে কেবল নিচ দিকে পৃষ্ঠটান পার্টটা ফিল করতে পারবে। এখন যদি আমার এ অণুটা থাকে, যে এ অণুটা লক্ষ্য করো, তো এ অণুর কিন্তু চারপাশে পানি আছে, রাইট? তার মানে এ অণুর ক্ষেত্রে তোমার পৃষ্ঠটান অবভিয়াসলি আলাদা হবে এবং সেটা অ্যাকচুয়ালিতে বেশি হবে। বুঝেছো? তাহলে এখানে আমার এটাই জাস্ট পার্থক্য, যে অনেক সময় দেয় আমাদের ইয়াতেই যে দুইটা ডিফারেন্ট অণু দেয় এইরকমভাবে, লিটারালি এরকমভাবে দিয়ে দেয়, দেন বলে যে দুইজনের মাঝে কার পৃষ্ঠটান বেশি বা সামথিং, বা কে পৃষ্ঠটান কোন দিকে অনুভব করবে, এটা এমসিকিউতে দিয়ে দেয়। তখন আমাদের এটা সিম্পলি জাস্ট দেখে বোঝা যায় যে বেশি পানি দ্বারা ঘেরে আছে, ঠিক আছে, মানে এ একটা আর এই কিন্তু বেশি পানির দ্বারা ঘেরা আছে, তার মানে দুজনের অবভিয়াসলি কেস দুই রকম হবে। স্টোকসের সূত্র এখানে গেল। হ্যাঁ, তাহলে এখন এখানে আমরা যেটা আরেকটা জিনিস দেখাই দিই, যে এর পৃষ্ঠটান আর এই পৃষ্ঠটান আলাদা। তোমাকে যদি জিজ্ঞেস করে কার পৃষ্ঠটান বেশি, তোমাকে কিন্তু এটা বলতে হবে। কেন? এটা এখন আরেকটা প্রশ্ন, তাই না? যে কেন এ অণুর পৃষ্ঠটান কম আর বি অণুর কেন পৃষ্ঠটান বেশি, এটা এখন প্রশ্ন না? ভালোভাবে লক্ষ্য করো,
এখানে তীর চিহ্ন কি দেওয়া আছে, পৃষ্ঠটানের দিকটা প্রকাশ করা হয়েছে। যখন তোমার পৃষ্ঠটানের দিক এইটা থেকে এই দিকে কাজ করছে, এটা কি তার বিপরীত দিকে কাজ করছে না? আবার এটা এদিকে কাজ করছে, এটা কি তার বিপরীত দিকে কাজ করছে না? এরা কি প্রত্যেকের বিপরীতে কাজ করছে না? তার মানে এখানে পৃষ্ঠটানে যেটা সূত্র T=F/L, এখানে যেটা F ফোর্স একটা ভেক্টর রাশি, এই ভেক্টর রাশিটা তার মানে কি ভেক্টরের উপর ডিপেন্ডেন্ট। যখন আমরা দেখছি একটা বলের ক্ষেত্রে সেম ডিজাইনের ফোর্সগুলা ডিফারেন্ট দিক থেকে অ্যাক্ট করছে, কাজ করছে, এবং তাদের দিক অপোজিট হওয়ার কারণে তাদের আলটিমেট লব্ধি 0 হয়, তার মানে এই কেসে এফ নিট 0 হবে। তার মানে এই কেসে আমরা বলতে পারবো যেটা টেনশন পৃষ্ঠটান সেটাও 0 হবে। বুঝতে পারছো কীভাবে 0 বললাম? বাট এর ক্ষেত্রে যদি দেখি এইখানে যে পৃষ্ঠ টানগুলো আছে সেটা তো ঠিক মতো আছে, বাট উপর থেকে কি কেউ আছে যে এইভাবে কাজ করছে তাদেরকে নালিফাই করার জন্য? উত্তর হচ্ছে না, উপরে তো কেউ নাই। তার মানে এখানে যেটা লব্ধি বল, সেই লব্ধি বলটা 0 হবে না। এখানে এফ নিট অবশ্যই গ্রেটার দেন 0 হবে, কখনোই 0 হবে না। কেন 0 কখন হবে? যখন এটা দেখলাম একজন এদিক থেকে কাজ করছে, তো আরেকজন এদিক থেকে কাজ করছে, তো আরেকজন এদিক থেকে, এইভাবে যে বিভিন্ন দিক থেকে কাজ হচ্ছে, তার কারণে আলটিমেটলি তারা পরস্পরকে নালিফাই করছে, ঠিক আছে? বাট এই কেসটাতে আমার কোনো নালিফাইয়ের কেস নাই, যার কারণে এখানে লব্ধি নিট ফোর্স, তোমার লব্ধি বল 0 হবে না, 0 থেকে বড় একটা মান হবে। যেহেতু 0 থেকে বড় একটা মান, তার মানে অবশ্যই যেটা টি তোমার গ্রেটার দেন 0 হবে, অর্থাৎ একটা পৃষ্ঠটান থাকবে। তাহলে এত কিছু বলার মেন উদ্দেশ্য কি? মেন উদ্দেশ্য ছিল প্রশ্নটা কি সেটা বোঝা। প্রশ্নে বলা হয়েছিল যে এ অণু বি অণু দুইটা অণুর মাঝে কোন অণুটা বেশি পৃষ্ঠটান বা পৃষ্ঠটান অনুভব করবে? উত্তর হচ্ছে বি অণুটা করবে, এ অণু পৃষ্ঠটান অনুভব করবে না। এটা কিন্তু একটা ধরনের এমসিকিউর জন্য ভালোই পপুলার টপিক। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো। এই বিষয়টা বুঝে থাকলে আমাদের এখানে আরও একটা মেন টপিকে ঢুকবো। সেই মেন টপিকটা যদি দেখে, তো এখানে ওটাই লেখা আছে যে দেখো এর উপর চারপাশের অণুগুলো সমানভাবে আকর্ষণ করে, ফলে তোমার যেটা লব্ধি বল, সেই লব্ধি বলটা এফ নিটের মান 0 হয়। বাট এখানে এফ নিট ফোর্স একটা থাকে, এফ নিটের মান 0 হয় না। যাই হোক, আর এখানে কি আছে অসঞ্জন, এটা তো ফার্স্ট ক্লাসের টপিক, এটা এখানকার টপিক না। অনিয়মিত আকার পৃষ্ঠটান লালা, হ্যাঁ এইটা একটা খুব সুন্দর জিনিস। এইটার জন্য আমাদের একটা খ নাম্বার আছে, প্রচুর পপুলার খ নাম্বার, যেটা আমাদের প্রায় আসে, প্রচুর পপুলার না বললেও প্রায় আসে। সেই খ নাম্বারটা কি? বৃষ্টির পানির ফোঁটা কেন গোল হয়, তাই না? বৃষ্টির পানির ফোঁটা কেন গোল হয়? এই যে পেজটা দেখছো, সেই পেজটা আমাদের সেটার ব্যাখ্যা আছে, এবং এটা খ নাম্বারের জন্য কিন্তু ভালো ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা খ নাম্বারে আসে, ঠিক আছে? তাহলে দেখি, বা এমসিকিউতে আসে যে বৃষ্টি পানির ফোঁটা গোল হওয়ার পিছনে কারণ কার? উত্তর হচ্ছে পৃষ্ঠটানের। তাহলে দেখি যে যখন একটা অনিয়মিত আকার পানির কণা তোমার এক্সিস্ট করে, তখন সে অনিয়মিত পানির কণা সবসময় অবভিয়াসলি তোমার অনিয়মিত হোক কি নিয়মিত হোক কি যে ডিজাইন হোক, তোমার পৃষ্ঠটান তো থাকবে, কারণ তুমি একটা তরল পদার্থ বা তরলের মাঝে যাতায়াত করছো। তাই তো যখন এরকম একটা অনিয়মিত আকার দেখা যাচ্ছে, একটা মানে র্যান্ডম শেপের, এই শেপের তো কোনো নাম নাই, এটা তো অ্যামিবার মতো মনে হচ্ছে, যাক এই শেপটা একটা পৃষ্ঠটান ক্রিয়াশীল হবে যখন এর ওপর। পৃষ্ঠটান মানে কি? যখন তার যেটা সারফেস, সেই সারফেসগুলা একটা তোমার পৃষ্ঠটান ফিল করবে। যখন করবে তখন দেখো পৃষ্ঠটানটা কীভাবে কাজ করছে। পৃষ্ঠটান কিন্তু তার একটা ধরে নাও ভার কেন্দ্র, সেন্ট্রয়েড যেটা বা সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্ট্রয়েড মূলত, সেন্ট্রয়েডের যেটা, সে সেন্ট্রয়েড বরাবর কাজ করছে দেখো সবগুলো। অ্যাজ এ রেজাল্ট আমরা দেখতে পাই যে এরকম যখন হয়, তখন সবচেয়ে স্থিতিশীল লিস্ট তোমার পৃষ্ঠটান টেনশন অবস্থা হয় একটা গোলাকার।
এটা একটা ইম্পর্টেন্ট কথা যে ওয়ার্ল্ডে, ঠিক আছে, ওয়ার্ল্ড তো না, লাইক ইউনিভার্সে আমরা দেখতে পাই পৃথিবী হচ্ছে সার্কুলার, বা যে কোনো একটা বড় কিছু যদি হয়, সেই বড় নক্ষত্র, ঠিক আছে, বা একটা প্রপার গ্রহ, সেগুলো সব সার্কুলার বা অলমোস্ট সার্কুলার হয়। কেন? কারণ আমরা দেখতে পাই যে গ্র্যাভিটি বলো, এগুলো তো মূলত গ্র্যাভিটির কারণ আছে, বা তাছাড়াও আরেকটাই আছে যে সার্কুলার শেপ সবসময় সার্কুলার শেপ সবসময় লিস্ট পোটেনশিয়াল এনার্জি থাকে। এটা একটা লাইক অ্যাডভান্স কথা, যে কথার কখনো তোমার এমসিকিউতে প্রয়োগও নাই বা রিটার্নও আসে না, বাট এটা এমনি জানার বিষয় যে আমরা মহাবিশ্বে দেখতে পাই সার্কুলার শেপের সবচেয়ে লিস্ট পোটেনশিয়াল এনার্জি থাকে, এবং যে কোনো কিছু, আমরা বলি না কেমিস্ট্রিতে অনেক ব্যতিক্রম আছে, কেমিস্ট্রিতে হয় এই যৌগ এরকম ব্যতিক্রম দেখে, বাট দিন শেষে যে যতই ব্যতিক্রম হোক, অলওয়েজ একটা কথা মাথায় রাখতে হবে, তুমি হাজার ব্যতিক্রম দেখাও, তোমার মেন মানে ওর উদ্দেশ্য তো এই না আমরা ওকে নিয়ম রুল দিয়ে বাধাই করার চেষ্টা করে যখন পারি না তখন বলি সে ব্যতিক্রম। বাট অ্যাকচুয়াল নিয়ম কি, যে কোনো যৌগ ভাঙার সময়, তৈরির সময়, বা রিয়াকশন করার সময়, বা যে কোনো সময় সে চায় সবচেয়ে লিস্ট প্রবাবল পোটেনশিয়াল এনার্জিতে এক্সিস্ট করা, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাই, যাকে এটা এমনি বললাম জানার জন্য, তো এখানে আমরা দেখতে পাই পৃষ্ঠটান যখন কাজ করে তখন সবচেয়ে স্থিতিশীল যে অবস্থা বা যে শেপটা সবচেয়ে স্থিতিশীল হয় সেটা হচ্ছে একটা গোলাকার। অ্যাজ এ রেজাল্ট বৃষ্টির পানি যখন পড়ে, বৃষ্টির পানির শেপগুলা গোলাকার হয়, ঠিক আছে। তো যাই হোক, এখানে ক্ষেত্রফল সর্বনিম্নের একটা বিষয় আছে, দেখতে পাচ্ছ, এই তো দেখো এখানে খুব সুন্দরভাবে কথাবার্তা লেখা আছে, যেহেতু পৃষ্ঠটা সবসময় তরলের ক্ষেত্রফল সর্বনিম্ন রাখতে চাই, ঠিক আছে। এবং এখানে দেখতে পাই যে আমরা একটা সার্কুলার শেপ করলে আমরা একটা প্রপার পাই, সেই লজিকটা বা সেই শর্তটা ফুলফিল করতে পারে। তো এর কারণে আমরা ফাইনালি সংকুচিত হয়ে গোলাকার রূপ নেই, এটা আমরা দেখতে পাই। তো এই আশা করি এটা যখন আমাদের খ নাম্বার আসবে তখন আমরা পারবো, বা কিভাবে সলভ করতে হবে সেই বিষয়টা বুঝতে পারবো। তো এই যে মানে পৃষ্ঠটানের কারণে মানে এই যে খ নাম্বারটা, এই টপিকটা কি বোঝা গেছে আমাদের, যে কেন মনে করো যে গোলাকার হয় মানে বৃষ্টির পানি। তো এখানে আমরা যে বৃষ্টির পাটটা দেখলাম, তো এটার মানে পরে যাওয়ার আগে, আচ্ছা এখানে আরেকবার যদি আমরা তো এইটা যাওয়ার আগে এটা আরেকবার যদি লাস্টবার আরেকবার এক্সপ্লেন করে দিই, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল যখন একটা শেপ আছে, যে কোনো শেপ, এটা যেহেতু একটা পানি তার মানে তরল পদার্থের জন্য, এখন প্রশ্নটা কি যে বৃষ্টির পানির ফোঁটা কেন গোল হয়? তার মানে যদি বৃষ্টির পানির ফোঁটা গোল বাদে অন্য কিছু হয়, এর তো একটা উদাহরণ কেন হতে পারবে না, তাই না? সেটা আমরা দেখার জন্যই মূলত এই সেটার কারণ কি, কারণ হচ্ছে তোমার পৃষ্ঠ টানের কারণে। এটা কিন্তু এমসিকিউতে আসে যে বৃষ্টির পানি গোল হওয়ার পিছে কার কারণ আছে, উত্তর হচ্ছে পৃষ্ঠ টানের কারণে। এমসিকিউ চলে গেল। এবার খ নাম্বারে আসে, খ নাম্বারের জন্য কেবল একটা অর্থ ইনাফ না। খ নাম্বারে প্রথমে আমরা লাইনটা লিখবো যে পৃষ্ঠ টানের জন্য বৃষ্টির পানি গোলাকার হয়। এখন তারপরে তো ব্যাখ্যা লিখতে হবে, সে ব্যাখ্যার সময় আমরা যেটা লিখবো যে যদি এরকম একটা অনিয়মিত আকার থাকে, এরকমভাবে আমরা ছবি দেখাবো, লিটারেলি ভাবে ছবি দেখবো, ঠিক আছে। একটু বাংলা ভাষা লিখবো, এই তিনটা ছবি দেখাবো, আবার বাংলা ভাষায় তাই বলা যায়, ব্লা ব্লা ব্লা, হয়ে গেল তোমার ইজিলি 2 পেয়ে যাবে, ঠিক আছে। এগুলো ছবি দেখলে টিচাররা খুশি হয়ে যায়। যাক, আচ্ছা আমি যেটা বলছিলাম যে একটা যদি অনিয়মিত আকার হয়, যে অনিয়মিত আকারটা যদি একটা মানে তরল পদার্থের, তার যেটা পৃষ্ঠটান ক্রিয়াশীল হবে, এগুলো কিন্তু নিচে লিখতে হবে, অনিয়মিত আকার পৃষ্ঠটান ক্রিয়াশীল গোলাকার রূপ, এটা কিন্তু লেখা লাগবে নিচে। তো এখানে যখন তার উপর যে পৃষ্ঠটানগুলোই হবে, সেই পৃষ্ঠটানগুলো তাকে একটা শেপ দিতে চাইবে। আমরা এক্সাম হলে যেটা লিখবো সেটা হচ্ছে মূলত যে যেহেতু পৃষ্ঠটান সবসময় তরলের ক্ষেত্রফল সবচেয়ে নিচে সর্বনিম্ন রাখতে চাই, তার কারণে আমরা দেখতে পাই সেই সর্বনিম্ন ক্ষেত্রফল অর্জনের জন্য এবং সর্বনিম্ন বিভব শক্তি অর্জনের জন্য বৃষ্টির পানিটা সংকুচিত হয়ে একটা গোলাকার রূপ নেয়, যার কারণে সে ক্ষেত্রফলও সবচেয়ে কম হয় এবং
তার মধ্যবর্তী পোটেনশিয়াল এনার্জিও সবচেয়ে কম হয়, লিস্ট হয়। অ্যাজ এ রেজাল্ট আমার পৃষ্ঠটানের কারণে সবচেয়ে স্থিতিশীল যে শেপটা পাওয়া যায় সেটা হচ্ছে একটা গোলাকার শেপ, এবং এই বৃষ্টির পানিও সেই গোলাকার শেপটাই অর্জন করে মানে মাটিতে পতিত হয়। ঠিক আছে, তো এটা আলটিমেটলি আমাদের খ নাম্বার, যে বৃষ্টি পানি কেন গোল হয়। এখন পরের পার্টটা কি, সেটা হচ্ছে পৃষ্ঠতল। এখন এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট জিনিস, ইম্পর্টেন্ট, এটা খুব একটা ইম্পর্টেন্ট বলবো। এই চ্যাপ্টারটা একটু লেস ইম্পর্টেন্ট, মানে চ্যাপ্টার তো না, চ্যাপ্টারের সেকেন্ড পার্টটা কিন্তু লেস ইম্পর্টেন্ট। কেন? কারণ এটা এতদিন শর্টে ছিল না। যে জিনিস মনে রাখবা, ঠিক আছে, 25 ব্যাচ কিন্তু শর্টে ছিল না। তার মানে যে জিনিস শর্টে ছিল না সেই জিনিস থেকে সর্বোচ্চ একটা সিকিউ আসবে 8টার মাঝে, আর যেটা শর্টে ছিল সেটা থেকে বাকি 7টা সিকিউ আসবে। এটা আমাদের মাথায় একেবারে গেঁথে রাখতে হবে। কিন্তু ফিজিক্সের সেকেন্ড পেপারের ক্ষেত্রে আলাদা। ফিজিক্সের সেকেন্ড পেপারে কিন্তু শর্টের বাইরে থেকে 2টা সিকিউ থাকবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, শর্ট মানে বুঝতে হবে 25 ব্যাচ যেটা পড়েছে আর 26 ব্যাচ যেগুলো বেশি পড়ছে, এটা হচ্ছে পার্থক্য। ফিজিক্সের ফার্স্ট পেপারে কেবল একটা সিকিউ থাকবে যেটা শর্টের বাইরে, আর ফিজিক্সের সেকেন্ড পেপার থেকে 2টা সিকিউ থাকবে যেটা শর্টের বাইরে থেকে আসবে। ঠিক আছে, তো এই ফিজিক্সের সেকেন্ড পেপারে আমরা যদি দেখতে চাই, ফিজিক্সের সেকেন্ড পেপারে ইউজুয়ালি চতুর্থ, পঞ্চম আর ষষ্ঠ এই তিনটা চ্যাপ্টার প্রচুর ইম্পর্টেন্ট, এবং এই তিনটা চ্যাপ্টার থেকে 2টা সিকিউ আসার অনেক চান্স আছে। ঠিক আছে, আর ফিজিক্সের যদি ফার্স্ট পেপার ভাবি, ফার্স্ট পেপার থেকে যে বললাম একটাই শর্টের বাইরে আসবে, সেটা হয় এই যে এখন পার্টটা পড়ছি সেটা থেকে, নয় নবম যে অধ্যায়টা আছে নবম অধ্যায় থেকে। ঠিক আছে, এই দুইটা মানে এই সপ্তম অধ্যায় সেকেন্ড পার্ট অথবা নবম অধ্যায়, এই দুইটার মাঝ থেকে একটা সিকিউ আসবে কেবল। আর বললাম তো সেকেন্ড পেপারের 3টা চ্যাপ্টারের মধ্যে, টোটাল 3টা চ্যাপ্টার, চতুর্থ, পঞ্চম আর হচ্ছে ষষ্ঠ, এই 3টা চ্যাপ্টারের মাঝে 2টা সিকিউ আসবে। যাক, আমরা আবার কন্টিনিউ করি। তো এখানে আমরা নতুন আর একটা সূত্র দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পৃষ্ঠতল বৃদ্ধি করতে কৃত কাজ। তাহলে ওই পুরো বাংলা সেন্টেন্সটা তোমাকে উত্তর বলে দিচ্ছে না টপিকের নাম কি। টপিকের নাম হচ্ছে তোমার যে একটা পৃষ্ঠতল মানে কি, যতটা তোমার সারফেস লেভেল আছে না, একটা পানি যে এটা একটা বালতির ভিতর যে পানির সারফেসটা দেখতে পাচ্ছ সেটা কি পৃষ্ঠতল না? সেই পৃষ্ঠতলটা তুমি যখন একটা ফোর্স দিয়ে, তুমি যখন তাকে কি বলো নাম, একটা এরকম ফোর্স দিয়ে তুমি সামনের দিকে টানছো, যখন ফোর্স দিয়ে সামনের দিকে টানছো তখন কি অবভিয়াসলি সে একটু পরিমাণ আগাচ্ছে। যখনই সে আগাচ্ছে তখনই কি আমরা বলতে পারবো না একটা কৃত কাজ হয়েছে? অবশ্যই, কারণ ফোর্স আর সরণ আমরা কি জানি, F.x মানে কৃত কাজ। তার মানে যেখানে আমার ফোর্স এবং সরণ আছে সেখানে আলটিমেটলি আমার কৃত কাজ আছে না? আছে না? অবশ্যই আছে। এখন এটা তো হলো। এরপর যেটা আমাকে তো এখন আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে পৃষ্ঠতলের বৃদ্ধি করতে। তাহলে এই যে আমরা যদি শেপটা দেখি, আমরা তল মানে কি, একটা তুমি ধরো একটা বালতির উপরে যে পানির স্তরটা আছে, ঠিক আছে, এটা একটা ধরে নাও তল ছিল। ঠিক আছে, তুমি যখন একটা ফোর্স দিলা, ফোর্স দিয়ে যখন সেই তলটা তুমি এত দূর পর্যন্ত নিয়ে চলে এসেছো, যখন তুমি এত দূর পর্যন্ত নিয়ে এসেছো তখন তোমার কি একটা ডেল x পরিমাণ সরণ হয়েছে। যখনই তোমার ডেল x পরিমাণ সরণটা হয়েছে তখন কি আমরা বলতে পারবো না যে একটি কৃত কাজ হয়েছে? কেন? কারণ আমরা কাজ ক্ষমতা শক্তিতে কি দেখেছি, যে যখনই ফোর্স এবং ফোর্সের দিকে একটা সরণ হয় তখন F.x হচ্ছে কৃত কাজ, অর্থাৎ এখানে অবভিয়াসলি কৃত কাজ হচ্ছে। এর প্রশ্নটা সেই কৃত কাজটা কত? সেই কৃত কাজ করার জন্য আমাদের যে সূত্র, সেই সূত্রটা হচ্ছে E=W/Δ A। এখন এদের পরিচয়টা দেখা লাগবে। E মানে হচ্ছে তোমার পৃষ্ঠ শক্তি, তার মানে E হচ্ছে পৃষ্ঠ শক্তি, W হচ্ছে কৃত কাজ, আর ডেল A হচ্ছে পরিবর্তন অফ ক্ষেত্রফল। তার মানে এই পার্টিকুলার বক্সটাতে যে পানি ছিল, শুরুতে আর একটা ক্ষেত্রফল ছিল না? অবশ্যই, এর দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এদের গুণফল।
এখন তার ক্ষেত্রফল কিন্তু বেড়ে গেছে। এখন দৈর্ঘ্য প্রস্থ সেম থাকলেও দৈর্ঘ্যটা একটু বড় হয়ে গেছে, তার মানে নতুন আর একটা ক্ষেত্রফল তৈরি হয়েছে। নতুন ক্ষেত্রফল মানে কি? নতুন মানে A2, নতুন ক্ষেত্রফলকে A2 দিয়ে প্রকাশ করছি। তাহলে নতুন ক্ষেত্রফল যেহেতু A2 এবং আগে একটা ক্ষেত্রফল ছিল A1, তাহলে এদের যে বিয়োগফল সেটাকে কি আমরা ডেল A দিয়ে প্রকাশ করতে পারবো না? একটু পিসি ল্যাগ করছে, আবার একটু অপেক্ষা করো, পিসিটা হালকা ল্যাগ করছে তাই। তো তাহলে আমরা যদি পরিচয়গুলো দেখি এই সূত্রের, এই পরিচয়ের প্রথমে যেটা ই সেটা ছিল আমার পৃষ্ঠ শক্তি ইকুয়াল টু ডাব্লু মানে কৃত কাজ আর এ মানে হচ্ছে ক্ষেত্রফল, পরিবর্তিত ক্ষেত্রফল মানে পার্থক্যটুক। আচ্ছা তাহলে ভালো কথা, এখানে তাহলে আমার কি আর নতুন কোনো প্রশ্ন আসে? উত্তর হচ্ছে হ্যাঁ। কি? যে পৃষ্ঠ শক্তি কোথায় পাবো? আমরা কৃতকাজ, তো এই প্রশ্নে সবসময় কৃতকাজ বের করতে বলে বা যাই বলো, আমরা পৃষ্ঠ শক্তিটা কোথায় পাবো, এটা তো আমার প্রশ্ন। এই পৃষ্ঠ শক্তি পাওয়ার জন্য আমাদের একটা নতুন সূত্র না, আমরা একটা জ্ঞান, সেটা হচ্ছে আমরা একটু আগে যে সারফেস টেনশন পড়ে আসলাম না, পৃষ্ঠ টান টি ইকুয়াল টু এফ বাই এল, সেই টি, হ্যাঁ এফ ভাগের, সেই টিটাই হচ্ছে ই এর সমান। টি এর কেবল পজিটিভ মানটা এভাবে লেখা হয়, টি এর পজিটিভ মান ই এর পজিটিভ মানের সমান। এবং এটা হচ্ছে আবার কৃত কাজ বাই পজিটিভ অফ ক্ষেত্রফলে পরিবর্তন। তার মানে কি? তার মানে ক্ষেত্রফলে পরিবর্তন কি ঋণাত্মক হতে পারে না? অবশ্যই পারে। কারণ কি, যদি বড় সাইজকে ছোট করে দিই চাপ আমি কৃত ফোর্স দিয়ে, তাহলে কি হচ্ছে? তাহলে কি পরবর্তী ক্ষেত্রফলটা ছোট হয়ে গেছে না? A2 ছোট হয়ে গেছে, তার মানে A2 মাইনাস A1 একটা নেগেটিভ নাম্বার হয়ে গেছে না এখন? কিন্তু আমরা নেগেটিভ নিয়ে এখানে কোনো ডিল করব না, কৃত কাজ করলে পজিটিভই দেখাবো। অ্যাজ এ রেজাল্ট A2 ছোট হোক কি বড় হোক ডাজেন্ট ম্যাটার, A2 এবং A1 এর যেটা পার্থক্য, সে পার্থক্যর কেবল ধনাত্মক পার্টটা নিব, বুঝেছ? সেটা আমরা ফাইনালি লিখি। এবং তার মানে এই টি যেটা এখানে যদি লিখি, এটা হচ্ছে ইকুয়াল টু টি। তো এটা হচ্ছে আমার ফুল সূত্র বা ফুল পুরা মনে করো টপিকটা, ঠিক আছে? এটা এখন এটা বোঝার জন্য আমাকে তাহলে একটা ম্যাথ করতে হতে পারে, একটা ম্যাথ করা যায়, রাইট? একটা ভালোই পপুলার ম্যাথ আছে, ওই ম্যাথটা আমার এখানে আদৌ আছে কি না, নাই, দেখতে পাচ্ছি না। আচ্ছা ম্যাথ নাই, তো তাহলে চলো, যেহেতু ম্যাথ নাই তাহলে আমরা ম্যাথটা লিখি। একটা ম্যাথ এখন লিখছি, সে ম্যাথটা আমাদের তুলতে হবে সাথে সাথে। ম্যাথটা এরকম, থামো একটু, ম্যাথটা আমার খোঁজা লাগবে। এবং আমাদের একটা প্রচুর ইম্পর্টেন্ট যে তথ্যটা মুখস্থ করা লাগবে, সেটা হচ্ছে পানির পৃষ্ঠটান কত। তুমি তেল বা ওই বরফ তো হয় না, তেল বা অন্য পদার্থে কেরোসিনের পৃষ্ঠটান মুখস্থ করা লাগবে না, তোমার মুখস্থ করা লাগবে পানির পৃষ্ঠটান কত। অনেক সময় হয় পানির পৃষ্ঠটান তথ্যটা দেয় না, কিন্তু প্রশ্নটা পানি রিলেটেড হয়, তখন কি আমাদের ওটা লেখা লাগে বা মুখস্থ করা লাগে বা সেটাকে আদর্শ হিসাবে ধরা লাগে। তো পানির পৃষ্ঠটান যেটা, সেটার মানটা যেটা টি ডাব্লু দিয়ে প্রকাশ করতে পারো, ওয়াটারের পৃষ্ঠটান 72.7 ইন্টু 10⁻³ নিউটন মিটার ইনভার্স। ঠিক আছে, তাহলে আমাদের এই পৃষ্ঠটানটা, পানির পৃষ্ঠটান যেটাকে টি ডাব্লু দিয়ে প্রকাশ করে, সেটা হচ্ছে 72.7 ইন্টু 10⁻³ নিউটন পার মিটার। 72.7 ইন্টু 10⁻³ আচ্ছা যাই হোক, এখন তাহলে আমরা এই পুরা ম্যাথটা যদি দেখি, পুরা ম্যাথে আমাকে যেটা বলেছে, ধরো একটা ফগ স্প্রে দিছো, তুমি সেন্ট মারছো নিজের গায়ে, কি একটা অ্যারোসল তুমি স্প্রে করছো, তো ওখানে বলা হয়েছে যে ওই ধরনের অ্যারোসলটার ভেতর 1 সেন্টিমিটার ব্যাসার্ধের পানির গোলক ছিল। এখন সেই পানির গোলকে তুমি স্প্রে করে অনেকগুলো ছোট 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 কণায় অবভিয়াসলি ভাগ করবা, তাহলে একটা ভ্যালু বলে দিয়েছে, মনে করো তুমি এতগুলা 10⁻12 সংখ্যক ছোট ছোট কণায় সে একটা বৃত্তকে তুমি লাইক একটা বৃত্তাকার পানির কণাকে ধরে নাও গায়ে সেন্ট মেরেছ,
আচ্ছা, তো এখন তুমি ওই স্প্রে যখন মারলা নিজের গায়ে অথবা তুমি যখন অ্যারোসোলটা ছুঁড়লা তখন যেটা করলা যে তোমার 1 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা গোলক থেকে তুমি পানির অনেকগুলো ছোট ছোট 10⁻12টা সংখ্যক সমব্যাসার্ধ বিশিষ্ট স্প্রের কণা তৈরি করলাম। এটা আমার প্রথমে বলেছে। এখন তাহলে আমাকে জিজ্ঞেস করছে যে এক্ষেত্রে কৃত কাজটা কত, এটা হচ্ছে আমার প্রশ্ন। তাহলে এটা করার জন্য আমাকে বুঝতে হবে যে কৃত কাজের সূত্র কী ছিল। তাহলে সেটার জন্য আমরা এখন ম্যাথটা সলভ করা শুরু করি। আমরা একটু আগে জাস্ট এইটা দেখে আসলাম, সেটা হচ্ছে যে ই পৃষ্ঠ শক্তিকে ই দিয়ে প্রকাশ করা হয় ইকুয়াল টু কৃত কাজ বাই ক্ষেত্রফলের পরিবর্তন। আবার আমরা এটাও দেখলাম যে টেনশন ফোর্স ইকুয়াল টু পৃষ্ঠ শক্তি, পৃষ্ঠ টান ইকুয়াল টু পৃষ্ঠ শক্তি, ভ্যালু পার্টটা কেবল ভ্যালু, এই ভ্যালু দুটো সমান হয়। তার মানে আমি কি বলতে পারবো যে এই যে পৃষ্ঠ টানটা দিয়েছে, এই যে 72.7, এটাই কি দিচ্ছে সে পৃষ্ঠ শক্তি না? ঠিক আছে, তার মানে আমরা এখন ই জানি, ডাব্লু বের করতে হবে, আর ডেল এ জানি না, তার মানে ডেলেও বের করতে হবে। ই এর মান তাহলে কত দেখলাম আমরা 72.7 ইন্টু 10⁻³ এর মান কীভাবে পাবো বলো তো আমাকে, কোনো আইডিয়া আছে তোমাদের? কি করতে হবে? বিয়োগ টিয়োগ, মানে মন মতো একটা ওয়ার্ড ইউজ করে দেওয়া হয়ে যাবে। মনে করো তুমি গোলক ধাঁধায় ফাঁসলা পরীক্ষার হলে, এখন বসে আছো, কি করবা তুমি বলো? তোমার ওপরেই দেখি। না, এখানে স্মরণ টরণের কোনো বিষয় নেই। এখানে তুমি আগের পেজে দেখতে পাবো না, কারণ এটা আগের পেজে এই কনসেপ্ট তো করেনি, এটা একটা বেসিক নলেজ কনসেপ্ট। তুমি A2 কোথায় পাবা আর A1 কোথায় পাবা, এটাই তো প্রশ্ন। আমরা এখানে প্রথমে যেটা জানবো যে একটা বড় কণা ছিল, একটা এরকম বড় কণা ছিল আমার, সে একটা কণা থেকে আমার ছোট ছোট অনেকগুলো কণা তৈরি হয়েছে, এবং প্রত্যেকটা ছোট ছোট কণার ব্যাসার্ধ সমান। তার মানে আমি কি বলতে পারবো না একটা পৃথিবী ভেঙে ছোট ছোট অনেকগুলো চাঁদ তৈরি হয়েছে? তাহলে সেই যতগুলো চাঁদ বা মিউটেরয়েড আছে সে সবগুলোর টোটাল আয়তন আজ্ঞার আয়তনের সমান। আয়তন তো জীবনে চেঞ্জ করতে পারবো না, তুমি আয়তন চেঞ্জ করার ক্ষমতা নাই আনটিল কোনো আয়রনি করছো। তার মানে এখানে আমরা যে কনসেপ্টটা ইউজ করব সেটা হচ্ছে তোমার ক্ষেত্রফল চেঞ্জ হয়েছে, ব্যাসার্ধ চেঞ্জ হয়েছে, বাট যে আয়তন সেটা চেঞ্জ হয়নি। তোমার প্রথমে প্রশ্ন করতে হবে আমি কিভাবে আর পাবো। আর পেতে হলে এটা বুঝতে হবে যে আর পাওয়ার জন্য কোথায় হিন্ট আছে। ও হিন্ট হচ্ছে আয়তন কখনো চেঞ্জ হয় না এইসব কেসে। তাহলে এইসব কেসে যেহেতু আয়তন চেঞ্জ হচ্ছে না, তার মানে আমি বলতে পারবো এখানকার আয়তন 4/3 বড় আর স্কোয়ার, আর এখানে 10⁻12টার প্রত্যেকটার 4/3 আর স্কোয়ার, তো না কিউব, কিউব। এই দুইটা জিনিস সমান, এইটা সমান, আয়তন চেঞ্জ হয়নি। বড়টার আয়তন একটা ছোটোর আয়তন এতটুক, তাহলে 10⁻12টার আয়তন টোটাল এতটুক না, এই আয়তন দুটা চেঞ্জ হয়নি। 10⁻12টা যেহেতু আমার টোটাল কণা, তার কারণে আমার এইখানে 10⁻12টা গুণ করেছি, এবং এটা বোঝায় একটা ছোট কণার আয়তন, এবং এটা বোঝায় টোটালের যতগুলো আয়তন সবগুলো আয়তন যোগফল, এবং সেটাকে আমরা মানে আমাদের ভিত্তি ধরছি যে আয়তন চেঞ্জ হয়নি।
এবার সলভ করা শুরু করব। এবার সলভ করলে যেটা বলতে পারবো সেটা হচ্ছে এটা সমান, তার মানে 4/3 4/3 পাই উভয় দিক থেকে কাটা যাবে। আমরা ফাইনালি যেটা বলতে পারবো সেটা হচ্ছে এখানে বড় আর কিউব, বড় আর এর মান কত ছিল 1 সেন্টিমিটার, রাইট? তাহলে 1 সেন্টিমিটার মানে কত 0.01 মিটার কিউব ইকুয়াল টু 10⁻12 ইন্টু ছোট আর কিউব। উভয় পক্ষ থেকে আমরা 4/3 পাই, 4/3 পাই কেটে দিয়েছি তাই। দেন এখান থেকে আমরা ছোট আর এর মান কি বলতে পারবো না, যে 3√0.01 কিউব বাই 10⁻12, যেটা ক্যালকুলেটরের মান কত আসবে আমরা যদি দেখি একটু। (0.00 ওকে আগে এ তো মেলা ছোট আসছে। তাহলে এবার লেখা শুরু করি। এটার যে মানটা পাবো আমরা সেটা হচ্ছে 0.0001। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা আমরা নতুন যে ক্ষেত্রফল তো না, নতুন যে ব্যাসার্ধ, সে নতুন ব্যাসার্ধটা পেলাম, এটা সেন্টিমিটার। থামো একটু, এটা হচ্ছে যে সেন্টিমিটার তো না, সরি মিটারে আমরা পেলাম। ভালো কথা, সমস্যা নাই। তো তাহলে এটার জন্য আমরা এবার যে এটা করব সেটা হচ্ছে শুরুতে ক্ষেত্রফল, আদি ক্ষেত্রফল বের করব। আদি ক্ষেত্রফল কত ছিল 4/3, না 4/3 কেন বলছি, 4 পাই আর বড় আর মানে যেহেতু বড় কোণা স্কোয়ার, এটার মান কত আসবে ক্যালকুলেটরে দেখো। আর তারপরে A2 যেটা 4 পাই ছোট আর স্কোয়ার, যে ছোট আরটা আমরা হিসাব করে পেলাম। যেখানে আমরা দেখা যাচ্ছে ক্যালকুলেটরে যে মানটা পাবো সে মানটা যদি লিখি, এবার আমরা পাবো হচ্ছে তোমার এখানে 1.26 ইন্টু 10⁻³ মিটার স্কোয়ার, এবং দ্বিতীয় যেটা সেই দ্বিতীয়টা পাবো 12.57 মিটার স্কোয়ার। তার মানে দেখো তাদের আয়তন সমান থাকলো, বাট তাদের ক্ষেত্রফল সমান থাকলো না। আগে ছিল এটা, পরে হয়ে গেল এটা। তাহলে এবার ক্ষেত্রফল পরিবর্তন হয়েছে। তাহলে ক্ষেত্রফল যেহেতু পরিবর্তন হয়েছে, তার মানে আমরা আলটিমেটলি কি বলতে পারবো সেটা হচ্ছে যে আমরা এই যে ডেল এ এর পার্থক্যটা বের করতে পারবো মেন সূত্রে, ই ইকুয়াল টু W/del এর এই ডেল এটা বের করতে পারবো। তাহলে এখান থেকে আমরা যদি বের করার ট্রাই করি যে ডেল এ, কেবল পজিটিভ মানটা নিব, ঠিক আছে, এটা নেগেটিভ মান নেওয়ার প্রয়োজন নাই। তাহলে আমরা ডেল এর যে মানটা পাবো সেটা যদি দেখি, যা একটু অপেক্ষা করো। এটুক তো তোলা হয়েছে তাই না। এবার ডেল এর যে মানটা আসবে সেটা একটু দেখি। আচ্ছা, এর পার্থক্যটা কত হবে,
এই পার্থক্যটা হচ্ছে তোমার 12.56 সামথিং, ওই পরের পার্ট অতলে প্যারা নেই। দেন আলটিমেটলি আমরা এখানে এই সূত্র এটা বসাবো, সেটা হচ্ছে এর মান কত, 72.7 × 10⁻³ ইকুয়াল টু কৃত কাজ ভাগ তোমার ডেল এ এর মান কত পেলাম আমরা পেলাম 12.56। সেখান থেকে আমরা আলটিমেটলি যেটা ডাব্লু পাবো, সেই ডাব্লুটা কত, সেটা হচ্ছে তোমার থামো ক্যালকুলেটরে 0.914 জুল। এটা হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? তাহলে কি আমরা এই পুরো টপিকটা বুঝতে পেরেছি? শিওর? বুঝতে পারলে ভালো, কারণ আমরা এখন একটাই টপিক বাকি, সেই একটা টপিকে আমরা চলে যাব, লাস্ট টপিক এই পুরো চ্যাপ্টারে। অনেক বোঝা জিনিস আছে, এটা বাদ দাও, অত বুঝে কী করবো জীবনে, যতটুকু দরকার ততটুকু। এইগুলা অত না বুঝে আমরা মেন কাজটাতে চলে আসি। এই যে একটা পানি কি এইরকমভাবে থাকে না, একটা পানি দেখো, লিটারেলি রিয়েল লাইফ পানির ফটো আছে কিন্তু এখানে, পানি এরকমভাবে থাকে। তার মানে এখানে কি দেখতে পাচ্ছেন একটা সুন্দর কোণ তৈরি হয়ে আছে, এর তো হ্যাঁ, মানে এই যে একটা পানি এরকমভাবে থাকে, পানির ফোঁটা, তাহলে পানির ফোঁটা যেহেতু এরকমভাবে থাকে, তার মানে সে একটা কোণ তৈরি করে। বুঝতে পারছি তো আমরা পৃষ্ঠর সাথে কোণ। আবার একটা পানি ছেড়ে যদি আমরা একটা পারদে যাই, পারদ কিন্তু অন্যভাবে থাকে। পারদে যেটা ডিজাইন হয়, সেই ডিজাইনটা মূলত এরকম একটা সার্কুলার। তার মানে কি, এই সার্কুলারের কোণের ডিজাইন কিন্তু আলাদা। এই কোণটা কিন্তু এইরকমভাবে দেখো, এটা 90 ডিগ্রি যদি হয়, এটা 90 ডিগ্রি থেকে ছোট একটা মান। ও আচ্ছা, আবার লাইক করছে। আর এই যে আমরা পারদ দেখছি, সেই পারদটা কিন্তু এরকম। দুজনের ডিজাইন দুই রকম, দুজনের হিসাবও দুই রকম। সেই হিসাবটা আসলে কি, সেই হিসাবটাই আমরা জাস্ট একটাই সূত্র দেখব। সেই সূত্রটা হচ্ছে পানির কৈশিকতা। এই টপিকের নাম কি, পানির কৈশিকতা। পানি যখন একটা টিউবের মাঝে থাকে, দেখবা 3 রকমভাবে, পানি বাদে অন্য পদার্থ থাকতে পারে, কেবল কি পানি আছে না, পারদ আছে, পানি আছে, তেল আছে, এক রকম। সে 3 ভাবে থাকতে পারে। আইদার এই যে টিউব আছে, সেই টিউবের মাঝে এইরকমভাবে থাকবে, না হয় সে নিচ দিকে এরকম একটা সার্কুলার আর্ক করে থাকবে, অথবা সেই পানিটাই বা সেই পদার্থটা এইরকম একটা আর্ক করে থাকবে। এটা কিন্তু রিয়েল লাইফে হয়, ঠিক আছে? তো তাহলে এ হয় এইভাবেও থাকতে পারে, পানিটা এইভাবেও থাকতে পারে, পানিটা সরাসরিও থাকতে পারে, পানিটা উপর দিকেও থাকতে পারে, পানি 3 ভাবে থাকতে পারে। তো 3টা কেসের জন্য 3টা আমাদের সূত্র আসবে অবশ্যই, মানে একটাই সূত্রে 3টা মান, 3টা ডিফারেন্ট সিনারিও। দেখো, আমরা যদি পানি দেখি না, আমরা পানি বাই দেখি, তখন সেটা একটা অবতল দেখতে পাই, মানে সেই ডিজাইনটা এইরকম হবে, এইরকম শেপ হয় ওটা, ঠিক আছে? আর যখন একটা পারদ দেখবো, পারদ দেখার সময় তোমার পারদটা এইরকমভাবে থাকে, উপর দিকে সার্কুলার হয়ে থাকে, উপর দিকে এরকম হচ্ছে কেস, ঠিক আছে? আচ্ছা, তো যখন আমরা একটা পানিকে দেখি, তখন কি হয়, সে পানিটা এইরকমভাবে কার্ভ হয়ে থাকে। এবং যখন আমরা পানি বাদ দিয়ে একটা পারদকে দেখি, তখন পারদ এইরকমভাবে কার্ভ হয়ে থাকে। এটা রিয়েল লাইফে দেখা যায়। তার মানে কি, দুইজনে কি অবশ্যই কিছু না কিছু পার্থক্য আছে না, যে একজন উত্তল আর একজন অবতল হয়ে যাচ্ছে। সেই পার্থক্যটাই আমরা মূলত এই কৈশিকতা টপিকে আলোচনা করি। তো এখন সেই পার্থক্যটা যদি আমরা দেখতে চাই, তাহলে কেমন হবে, সেটার জন্য একটা সূত্র আছে, খুবই ইজি, মানে ইজি না, দেখতে মনে হয় কঠিন, বাট কঠিন না, এটা লিটারালি ইজি একটা সূত্র। সেই সূত্রটা তোমরা দেখতে পাচ্ছ কি, যে এইচ ইকুয়াল টু, এইচ মানে কি,
তুমি যখন একটা কৈশিক নল একটা পাত্রে ডুবাবা, তখন সেই পাত্রটা যখন ফাঁপা থাকবে, সেই ফাঁপাটা এইভাবে উপরে উঠতে থাকে। এই বাইরে এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা জানি যে পারদে যেটা চাপ বলি না, যে 760 মিলিমিটার এইচজি পারদে যে চাপ, ওখানে হাইট কিন্তু আমরা এটা পাই, ঠিক আছে। ওভাবে আমরা 760 মিলিমিটার এইচজি বলি, 180 সমান। তো যাক, তো এইটা আমরা দেখতে পাই যে যখন এইভাবে তুমি একটা কৈশিক নল পানির মাঝে রাখবা, তখন সেই ওই এর মাঝে যেহেতু ফাঁপা জায়গা বা ফাঁকা জায়গা, সে প্রেশারটা ফিল আপ করার জন্য একটা উচ্চতা পর্যন্ত উঠে যাবে। এখন উঠে যাওয়ার পর সেই জায়গাতেই এই থেটাটা তৈরি করবে। এই থেটাটা কি? এই যে দেখো চোখের রেসপেক্টে এই যে যে তোমার প্রথমে যে ফোটোটা হয়েছে, এইরকমভাবে যখন একটা অবতল হয়েছে, তখন কি একটা থেটা তৈরি করছে না? এই থেটাটা এখানে বোঝানো হয়েছে, তো এখানে একটা কোণ তৈরি করবে, বুঝে গেল? এখানে একটা কোণ তৈরি করবে, সেই কোণটা কস থেটাতে বসাবো। আর মানে কি? আর মানে এই যে নল, এই নলটার ব্যাসার্ধ হচ্ছে আর, এখানে যে পৃষ্ঠ টান আছে সেই পৃষ্ঠ টানকে আমরা টি দিয়ে প্রকাশ করব, এবং এইচ কি? এই যে হাইট। এই সবগুলো যখন আমরা বসাবো, তখন আমরা একটা ফাইনালাইজ ভার্সন পাবো। এই ফাইনালাইজ, এখানে থেটার নাম কিন্তু স্পর্শকোণ, বাই দ্য ওয়ে, স্পর্শকোণ টপিক এটা, ঠিক আছে, মানে কৈশিকতাতে স্পর্শকোণ। এই থেটাটা স্পর্শকোণ। এই থেটার মান 3 রকম হতে পারে, হয় 90 ডিগ্রি থেকে ছোট, না হয় 90 ডিগ্রি থেকে বড়, না হয় তোমার এক্স্যাক্টলি 90 ডিগ্রি, রাইট? এক্স্যাক্টলি 90 ডিগ্রি, তোমার যে কোনোটা হতে পারে। তো এখন তোমার ওই ছোট বড় বা ইয়াতে আমরা মানে নির্ভর করবে যে এটা নিচ দিকে কার্ভ হয়ে আছে নাকি উপর দিকে কার্ভ হয়ে আছে, রাইট? তো এটার মাধ্যমে আমরা মূলত এই রো মানে কি? ওই যে তরলটা, পানি মানে 1000, পারদল আর এক রকম, তো এর ঘনত্ব, এইগুলো বসে আমরা একটা পিক করব। এটা থেকে বরং থেটাটা চাই না, তোমার ইউজুয়ালি চাই হচ্ছে হাইটই বেশি চাওয়া হয়। তার মানে এই হাইটটা একদিকে রেখে বাকি সবগুলো এই তথ্য দিয়ে দিবে, সেই তথ্যগুলো সিম্পলি বসালেই, যেমন এটা একটা ম্যাথ, ঠিক আছে। এই ম্যাথটা আমরা দেখতে পাই যে এই ম্যাথে যদি এরকম তথ্য দেওয়া আছে, দেখতে পাচ্ছ এটা, ঠিক আছে। তো এখন নল যত সরু উচ্চতা তত বেশি, এটা এমনি এক্সট্রা একটা নলেজ, ঠিক আছে। নল যত সরু উচ্চতা তত বেশি, সেটা তো স্বাভাবিক। কেন? কারণ দেখো নলের মানে রেডিয়াস যেটা, সেটা হচ্ছে আর হাইট হচ্ছে এটা। তার মানে এরা ব্যস্তানুপাতিক, তাহলে একজন কম হলে আর একজন বেশি হবে। তার কারণে নল যত সরু আর যত কম, উচ্চতা তত বেশি, এইচ তত হাই, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার এখানে টোটাল বিষয়। এবং এরপরে আমার যেটা আসবে সেটা হচ্ছে ফাইনালি, ও না আর টপিক নেই, সাকসেসফুলি আমরা পুরো চ্যাপ্টারটা শেষ করে দিছি। শেষ করছি কি আসলে? একটা রিক্যাপ দেওয়া যাক, রাইট? রিক্যাপ তো ইম্পর্টেন্ট। প্রথমে আমরা যেটা পড়েছি, এটা তো কি বলি দেখলাম, 2 ধরনের বল থাকে, একটা হচ্ছে সংশক্তি, একটা হচ্ছে অসঞ্জন বল, ঠিক আছে। সংশক্তি বল কি? যখন একই ধরনের অণুর মাঝে যে বলটা কাজ করে, উদাহরণ হচ্ছে তোমার কি বলার নাম, পানির অণু। একটা যখন একটা পুরো পানি হবে, তাহলে পানির মানে 1 গ্লাস পানির মাঝে একটা পানির অণু আর একটা পানির অণুকে যে ইয়াতি অ্যাট্রাক্ট করবে, সেটা কি? সংশক্তি বল। আবার ওই যে গ্লাসের ভিতর আছে, সেই গ্লাসের ভিতর ওই গ্লাসের যে একটা পাত্রে যে তল আছে, সেই গ্লাসের তলের সাথে যখন আবার লেগে থাকবে, তখন তোমার আর একটা কী বলার নাম হিসাব আসবে, মানে বল থাকবে, সেই বলটাকে আমরা অসঞ্জন বল বলি, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম কথা। তারপর যেটা আমরা পড়েছি সেটা হচ্ছে যে বেগের নতি নিয়ে, মানে সান্দ্রতার যে সূত্র ফাইনালি, সেটা হচ্ছে এটা, F=NA dV/dy। dV/dyকে আমরা বেগের নতি বলি। তারপরে যেটা তোমার হচ্ছে যে এ মানে তো ক্ষেত্রফল, এন মানে হচ্ছে সান্দ্রতাঙ্ক, সান্দ্রতার গুণাঙ্ক বা সান্দ্রতাঙ্ক যাই বলো, ঠিক আছে। এর সুন্দর একটা কথা লেখা আছে, তরলের প্রকৃতির ওপর নির্ভর করে না, এটা মূলত একটা ধ্রুবক। আর এফ মানে কি ছিল? এফ মানে আমরা দেখেছিলাম সান্দ্র বল। তো এটা হচ্ছে টোটাল 4টা। এখানে আর একটা ইম্পর্টেন্ট, অনেক সময় তোমার পয়েজের ভ্যালুটা দিয়ে দেয়। পয়েজের ভ্যালু দিলে তোমাকে যেটা করতে হয়, সিম্পলি
পয়েজকে মানে 10 দিয়ে ভাগ করে দিতে হয়। কেন? কারণ আমরা সব ম্যাথ করছি নিউটন সেকেন্ড পার মিটার, মানে আমরা সবগুলো এসআই এককে এখানে ম্যাথ করব। যেহেতু এসআই এককে করবো, তার মানে যখন তোমাকে পয়েজে দিবে, তুমি পয়েজে রাখতে পারবে না, তোমাকে পয়েজটা চেঞ্জ করা লাগবে। সে চেঞ্জ করে তোমায় জাস্ট সিম্পলি যদি 10 দিয়ে ভাগ করে দাও, কারণ কি 1 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার ইকুয়াল টু 10 পয়েজ, তার মানে যে মানটাই দিবে সেটাকে সিম্পলি যদি 10 দিয়ে ভাগ করো, তাহলে ভাগ করার পর তুমি যেটা পাবা সেটা হচ্ছে তোমার এসআই এককে মান, ঠিক আছে, নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ারে। সেটা করার পরে আমাকে সবগুলো ম্যাথ করা লাগবে। ওটা গেল। এবার তারপরে পরের যে টপিক আসে সেটা হচ্ছে সান্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব। এটা খ নাম্বারে আসে, ঠিক আছে, এটা আমাদের দেখে রাখতে হবে। যখন তুমি তাপমাত্রাটা বাড়াচ্ছ তখন আন্তঃআণবিক দূরত্ব বাড়ছে। আন্তঃআণবিক দূরত্ব যখন বাড়ছে তখন যেটা সংশক্তি বল, সে বলটা কিন্তু হ্রাস পায়। সংশক্তি বল মানে কি আবার বলো তো? সংশক্তি বল কি দিন শেষে তোমার মূলত একই পানির মাঝে দুইটা অণুর মধ্যবর্তী ফোর্স, আকর্ষণ বল না? তো যখন তুমি তাপমাত্রা বাড়াই দিলা, অণুগুলো যখন ছুটাছুটি বাড়াই দিলা, অণুগুলো যখন দূরে দূরে ছুটতে লাগলো, তখন কি অবশ্যই সেটা কমবে না? অবশ্যই কমবে। আর যখনই সেটা কমবে তখনই সান্দ্রতা হ্রাস পাবে, ঠিক আছে। এবং তাপমাত্রা যখন বাড়াবা তখন কি হবে? তাপমাত্রা বাড়ালে অণুগুলোর আবার কি বলে গতিশক্তি বা আরএমএস বৃদ্ধি পাবে, মানে অণুগুলোর মাঝে সংঘর্ষের হবে, যার কারণে সান্দ্রতাঙ্ক বৃদ্ধি পাবে। এখন দুইটা ডিফারেন্ট কেস কিন্তু বাইরে তোমাকে এখানে বুঝতে হবে। একটা হচ্ছে তরল, একটা হচ্ছে গ্যাস। সান্দ্রতা দুইটার উপরেই কাজ করে, তরলের উপরও কাজ করে, গ্যাসের উপরও কাজ করে। পৃষ্ঠটান কেবল তরল, সান্দ্রতা তরল গ্যাস বোধ, দুইটাতে দুই রকম কেস হয়। যখন তুমি তরলে দিচ্ছ তখন এরকম, যখন গ্যাসে দিচ্ছ তখন তাপমাত্রা যখন বাড়াবা অণুগুলোর গতিশক্তি ও আরএমএস বেগ বাড়বে, তার মানে অণুগুলোর মধ্যবর্তী সংঘর্ষ বাড়বে। এবং এটাই মূলত গ্যাসের ক্ষেত্রে সান্দ্রতা বৃদ্ধি হিসেবে কনসিডার হয়। দুইটা ডিফারেন্ট কেস, দ্যাটস হয় গ্যাসে তাপমাত্রা বাড়ালে সান্দ্রতা বাড়ে এবং তরলে সান্দ্রতা মানে তাপমাত্রা বাড়ালে সান্দ্রতা কমে। খ নাম্বার এটা আসে, বেশ ক্রিটিক্যাল। হ্যাঁ ক্রিটিক্যাল, পরীক্ষা হলে মানুষ ভুলে যায়, আর যেটাই পরীক্ষা হলে ভুলে যায় সেটা কিন্তু আমার মতে ক্রিটিক্যাল, ঠিক আছে। এবং এটা প্রায় আসে, তার কারণে এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এবং এটা গোলমেল করা যাবে না, আবার সবগুলো বলে দিও না বাড়ে, সবগুলো বলে দিও না কমে, ঠিক আছে। কেস ওয়াইজ ডিফারেন্ট। স্টোকসের সূত্র আমরা প্রথম প্রপার্টি হচ্ছে এটা একটা কি বলে না, পারফেক্টলি স্ফেয়ারের ওপর কাজ করবে, যেটা সূত্র F=6 পাই ইটা আর ভি, যেখানে পায়ের মান পাই আর 6 তো জানে, এটা হচ্ছে সান্দ্রতাঙ্ক, ভি হচ্ছে যে বেগ, যে ভেলোসিটি নিয়ে সে বলটা ধরে নাও পড়ছে বা তার ভিতর যাতায়াত করছে সেটা, আর যেটা আর ওই যে গোলকটার রেডিয়াস এটা। তারপর আসলো এই যে আর্কিমিডিস, আমরা এটা ফার্স্ট ক্লাসে দেখেছিলাম না সেকেন্ড ক্লাসে মনে হয় বা যাক, এই আর্কিমিডিসের সূত্রের হেল্প ইউজ করে আমরা জানতে পারি যখন একটা বল পড়ে নিচে তখন তার গ্রাফটা এইরকম হয়। একটা গ্রাফ আছে, ঠিক আছে, তোমার গ্রাফটা যদি একটু দেখায়, যে থামো এখানে কালারটা চেঞ্জ করি, এইটা যদি একটা এক্স অক্ষ হয় এইরকম, এক্স অক্ষ এটা ধরে হলো ভি, এটা ধরে হলো এইচ, তার মানে একটা বালতি, একটা ধরে হলো বালতির ভিতর তুমি একটা মার্বেল ফেললে, একটা পাথর ফেললে বা একটা মার্বেল লজেন্স ফেললা, সে প্রথমে পানির ভিতর অনেক দ্রুত স্পিডে বাড়তে থাকবে, বাড়তে একটা সার্টেন মোমেন্ট পর তার বেগ আর বাড়ে না, তখন সে একটা কনস্ট্যান্ট ভেলোসিটি অর্জন করে, সেই ভেলোসিটিটা এই যে দেখছো এটা হচ্ছে বেগ, শুরুর দিকে বাড়ছিল, বাড়তে একটা সার্টেন মোমেন্ট পর সে আর উল্লেখযোগ্য কোনো ভেলোসিটি বাড়ে না, কমেও না, সে একটা কনস্ট্যান্ট ভেলোসিটির নামে, সেটাকে আমরা প্রান্তীয় বেগ বলি। সেই প্রান্তীয় বেগের জন্য আমার এই আর্কিমিডিসের কনসেপ্টটা ইউজ করা হয়, যে যতক্ষণ পর্যন্ত ডাব্লু বেশি ছিল ততক্ষণ পর্যন্ত তার বেগটা বাড়ছিল, বাট একটা মোমেন্ট পর ইউ, এখানে এফ কিন্তু সবসময় সেম, ইউটা প্রতিটা মুহূর্তে চেঞ্জ, তুমি যত নিচে যাচ্ছ
আর কি বললাম নাম, রো ভিজি, ঠিক আছে, রো মানে এইচ যত বাড়ছে মানে যত নিচে যাচ্ছ তত তোমার এই আর্কিমিডিসের মানে এই যে ফোর্সটা, সেই ফোর্সটা বাড়ে। অ্যাজ এ রেজাল্ট একটা মোমেন্ট যায় যখন এই দুটার যোগফল ডাব্লু সমান হয়ে যায়, এবং যখন ডাব্লু সমান হয় তখন সে ম্যাক্সিমাম স্পিডটা পেয়ে যায়। সেই স্পিডকে আমরা মানে টার্মিনাল ভেলোসিটি বা ভি মানে দেয়া প্রকাশ করা হয় টার্মিনাল ভেলোসিটি, বা বাংলাদেশে এটা প্রান্তীয় বেগ বলা হয়, ঠিক আছে, ভিটি তুমি যেভাবে প্রকাশ করো, ঠিক আছে, সেটা সূত্র এটা। এই সূত্রটা আমরা দেখেছিলাম। তো এখানে যেটা আমরা পরিচয় যদিগুলো দিই সেটা হচ্ছে যে 2r² রো এস মাইনাস রো এফ জি ক্লোজ, ঠিক আছে। যেখানে আমরা এন হচ্ছে মূলত প্রবাহ, না এখানে একটু ভুল লেখা আছে, এখানে এই জিনিসটা ভুল লেখা আছে, তোমাকে দেখাই দিই কোনটা কি মূলত। তো এখানে যেটা বিষয় সেটা হচ্ছে তোমার এটার ব্যাসার্ধ, ঠিক আছে, এন যেটা, সে এন হচ্ছে তোমার সান্দ্রতাঙ্ক, প্রবাহের ঘনত্ব যেটা পি এফ, এইটা প্রবাহের ঘনত্ব, এই নীল বক্সটা, আর পিএস যেটা, সেই পিএস হচ্ছে তোমার গোলকের উপাদান মানে যাকে ফেলছো তার ব্যাসার্ধ। এখন তাহলে যে এটা পাচ্ছ, তো এখানে তোমার এটা হচ্ছে পিএস, তাহলে পিএস হচ্ছে যে গোলকটাকে ফেলছো সেটা, পিএফ হচ্ছে যে পানি বা তেল বা যার ভিতরে ফেলছো সেটার ঘনত্ব, আর জি তো 9.8, জি এর মান তো জানাই আছে 9.8। দেন আলটিমেটলি এটা হচ্ছে সে টোটাল জিনিসটা। তো এখানে তীর চিহ্নগুলো আলটিমেটলি একটু ভুল দেওয়া হয়েছিল আর কি, তো আশা করি বুঝতে পারবা। তো এরপরে এটা লেখা আছে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ তথ্য না, ঠিক আছে, এটা এমনি দাও, গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে প্রান্তিক বেগ 4 গুণ হবে। এটা কি বুঝতে পারছি না, দাও ব্যাসার্ধ তুমি যখন দ্বিগুণ করলা তখন স্কোয়ার মানে এটা 4 গুণ হয়ে গেল অবভিয়াসলি। তারপর কি তরলের পৃষ্ঠটান, এই পৃষ্ঠটানে আমরা আজকের মানে গত মানে ফার্স্ট যেটা আজকের ক্লাস হলো, তো থার্ড ক্লাস যেটা, সেই ক্লাসটাতে হয়তো আমরা দেখলাম। দেখার পর তারপর আমরা কি করলাম, এখানে এল বলতে কিন্তু পরিধি ছিল, ঠিক আছে, সেটা কিন্তু 4টা ডিফারেন্ট ক্যাটাগরি ছিল। আমরা যদি একটু স্লাইডে উপরে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এই দেখো আমরা 4টা ডিফারেন্ট ক্যাটাগরি পড়েছি, যেখানে ওমা কইছিল হলো এই তো, ঠিক আছে, 4টা ডিফারেন্ট ক্যাটাগরিতে 4 রকম। আর একটা সুঁয়ের ক্ষেত্রে কেমন ছিল সেটাও কিন্তু দেখেছি, ঠিক আছে, সবই আশা করি দেখেছি আমরা। তো তারপরে এখন যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে ফাইনালি ওইটা সূত্রটা ওই হারায় যায়, ধত মাথা, হ্যাঁ চলে আসছে। তো তাহলে ওটার সূত্র হচ্ছে এফ বাই এল, যেটা এল হচ্ছে যতটুক পরিধি পানিকে স্পর্শ করেছে, ঠিক আছে, এটা কিন্তু বাংলা টিএলটা খুব সতর্কভাবে বের করতে হবে। তারপর পানি এবং কাঁচ, সেইটার যেটা মনে করো যে অসঞ্জন সঞ্জন শক্তি, এইসব বিষয়গুলো নেই, এটাই তো আমরা একটু আগে দেখলাম যে পৃষ্ঠটানে যে সকল বিষয় আছে। আচ্ছা, তো এইটা যখন আমরা থিটার মান বিভিন্ন রকম পাই তখন দেখতে পাই সূক্ষ্ম কোণ হয়, তখন সেটা অবতলাকৃতি হয়, পানির ক্ষেত্রে সেটা দেখা যায়। আর যখন থিটা 90 থেকে বেশি হয় তখন সেটা এইরকম হয়, যেটা পারদের ক্ষেত্রে দেখতে পাই, যেটা উত্তল শেপ। এবং এটা যেটা সূত্র, সেই সূত্র হচ্ছে যে টি মানে কি, ওই যে টেনশন ফোর্স, ঠিক আছে, পৃষ্ঠটান, সেই টান ইকাল টু এইচ আর রো জি বাই 2 কস থিটা, ঠিক আছে। তবে কিন্তু অনেক সময় আমাকে এইচ জিজ্ঞেস করে, তার একটু আগে তো দেখালাম এইচ জিজ্ঞেস করা মানে কি, খুব ইজি, একদিকে এইচ রাখতে হয়, বাকি সব কিছু অপর দিকে পার করে দেবো, তাই না। তাহলে 2t cos থিটা বাই আর রো জি, ঠিক আছে, এই জিনিসগুলো। তো এখন যেটা চাই ওটা ব্যাপার না, দেন এটা আমরা বের করতে পারবো আশা করি। এখানে একটা সম্পর্ক দেখতে পাচ্ছি আমরা, এইচ এবং আর, এত দেখো এইচ আর আর কিন্তু ব্যস্তানুপাতিক, অ্যাজ এ রেজাল্ট এরা সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাই নল যত শুরু হবে তত বেশি উচ্চতায় উঠবে, এটা কিন্তু আপনার মনে রাখতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এটা হচ্ছে আলটিমেটলি আমাদের এই পুরো টপিকের একটা ফাইনাল শোডাউন, যেগুলো সবগুলো আশা করি তুমি বুঝতে পেরেছো, বা ক্লিয়ারলি আমি আশা করি হয়তো বুঝতে পেরেছি। তাও যদি কোনো পার্টের সমস্যা থাকে বা আনক্লিয়ারিটি থাকে, আনক্লিয়ার না ইনক্লিয়ার, আনক্লিয়ার মেবি, যাই হোক, তো সমস্যা থাকলে সেটা অবশ্যই জিজ্ঞাসা করবা, আশা করি সেই জিনিসটা তোমার বুঝাই দিতে পারবো।
বা এই স্লাইডগুলো তো দেওয়াই থাকবে আমার কমেন্ট বক্সের লিঙ্কে, সেখান থেকে ক্লিয়ারলি দেখে সবগুলো ফাইন্ড আউট করতে পারবা। তো আজ এখান পর্যন্তই এই চ্যাপ্টারটা বলতে পারো এখানে অফিসিয়ালি শেষ। এখন এই চ্যাপ্টারে কিছু কোয়েশ্চিন আছে যেটা কোয়েশ্চিন ব্যাংকে দেখতে পাবা 17, 18, 19 এই 3 সালে। এই চ্যাপ্টার থেকে না হলেও তুমি কোয়েশ্চিন ব্যাংকে অন্তত ডিফারেন্ট বোর্ড থেকে অ্যাটলিস্ট 8টা থেকে 10টা, কমপক্ষে 8টা থেকে 10টা বোর্ড প্রশ্ন পাবা, ঠিক আছে? সেই 8টা থেকে 10টা বোর্ড প্রশ্ন যদি ক্লিয়ারলি পড়ো, এই যে টপিক আমি মাত্র কয়টা ক্লাসে করাইছি সেই টপিকের বাইরে একটাও নাই। ইনফ্যাক্ট এই পেজে যে সূত্র দেখছো এর বাইরে একটা ম্যাথও নাই, ঠিক আছে? এখানে আরেকটা সূত্র মিস গেছে, সেই সূত্রটা অ্যাড করে দিই, তাহলে মনে করো পুরো চ্যাপ্টারের সব সূত্র ধরানো এখানে অ্যাড হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে এই পৃষ্ঠটানের টি হচ্ছে ই এর সমান, যেটাকে পৃষ্ঠ শক্তি বলি, আর ই হচ্ছে কৃত কাজ বাই পরিবর্তন অফ ক্ষেত্রফল, ঠিক আছে? এটা তো এবার বলতে পারবো যে পুরা চ্যাপ্টারের সব সূত্র এই একটা স্লাইডে তোমার ধরে নাও কমপ্লিট কভার আপ, ঠিক আছে? তো এই জিনিসটা তুমি ভালোভাবে পড়বা, ওই সিকিউগুলো দেখবা, দেখার পর আশা করি সব বুঝতে পারবো। তো এখান পর্যন্তই, ধন্যবাদ। এটা আবার কি? ও আচ্ছা, ঠিক আছে।